আমার বউ তুই। আমার বউকে দিয়ে আমি যা খুশি তাই করাবো, তাতে তোর কি? তুই এখন আমার রুমে গোছাবি, ফ্লোর মুছবি, বিছানার চাদর পাল্টাবি, সবশেষ ওয়াশরুম পরিষ্কার করবি। বুঝতে পারছিস? যদি না করিস, বাসর ঘর সেরে আজ রাতের জন্য আমি নাইট ক্লাবে চলে যাব। 100 মেয়ের সাথে নাচবো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? রাগে কিরমির করতে করতে আঙুলে বার কয়েক তুড়ি মেরে সদ্য বিবাহিতা স্ত্রী প্রাণীশাকে কথাগুলো বলে অক্ষম আক্রোশে ফেটে পড়ল অনির্বাণ। জুতমতো বকতে না পারার কারণে মেজাজ কন্ট্রোলের বাইরে চলে গেল। কাজ দিয়েছে মাত্রই, সেটা না করে নবপরিণীতা তার সাথে তর্কাতর্কি করছে। মানা যায়? এমন বদ কিসিমের মেয়েকে কেন কপুল বলে বিয়ে করলো? এটাই এখন তার আফসোসের কারণ হয়ে দাঁড়ালো। প্রাণীশা হতবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। সঙ্গে সঙ্গে অনির্বাণের চোখ মুখে রাগ ও হিংস্রতা ফুটে উঠতে দেখল। স্বামী নামক প্রাণীটির কথাগুলো হজম করতে পারল না, বিধায় জ্বলন্ত আগ্নেয়গিরির ন্যায় জল করে উঠে বলল, তোর সাথে বাসর করার জন্য আমি যেন হাত পা ছুঁড়ে কেঁদে মরছি। বের হ রুম থেকে। কাছে আসবে তো তোমার রুমের সব কিছু ফুটবলের মতো পোটলা বানিয়ে লাথি দিয়ে গোল গোল খেলবো। একেতেই তো মাথার ভেতরে থাকা মগজটুকু ফুটন্ত পানির ন্যায় টকবক করে উতলাচ্ছে। প্রাণীশার কথায় সেটুকু যেন এখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মস্তিষ্ক ধিকি ধিকি করে জ্বলে জ্বলে উঠল। সহ্যের বাইরে চলে গেল সবকিছু। প্রাণীশার এই বেয়াদ্দপি হজম করতে না পেরে অনির্বাণ জোরে সরে এক লাথি মারল ফ্লোরে। সারাদিনের কথা মনে করে দাঁতে দাঁত চেপে বলল, তোকে আমি কোনোদিন বউ হিসাবে মানব না। তুই একটা বেয়াদব, ডাইনি, কালনাগিনী, শাকচুন্নি, শেওড়া গাছের ভূত। সেই ছোট্টবেলা থেকে জ্বালাচ্ছিস, তাও সুখ পাসনি। এখন আরও জ্বালানোর পায়তারা করছিস। বের হ আমার ঘর থেকে, এক্ষুনি বের হ, ভূতনি কোথাকার। প্রতি নিঃশ্বাসে যে মিথ্যে বলো, তোমার লজ্জা হয় না? ছি, একটু আগেই বলেছো আমি তোমার বউ। বিয়ের পর বউরা স্বামীর ঘরে থাকে, স্বামীর ঘরে তাদের ঘর হয়। যেহেতু আমি তোমার বউ, এই ঘর এখন আমার। আর মালিকানাও আমার। বকাবকি না করে ঘুমাতে দাও। তোমার মতো পালোয়ানের সাথে যুদ্ধ করার মতো এনার্জি আমার নেই। ভালো মতো ঘুমাই, সকালে উঠে যুদ্ধ করবো। গুড নাইট। অনির্বাণ দমে গেল না, তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বউ হওয়ার শখ হয়েছে না? বাসর ঘর করবে আমার সাথে। জীবনটা আমার সেরাবেড়া বানিয়ে বউ সেজে থাকতে তো লজ্জা হলো না? এই সেরাবেড়া জীবন এখন আমি জোড়া লাগাবো কি করে? তোমার ছেঁড়া বেড়ার জীবন কিভাবে জোড়া লাগাবে সেটা তুমিই তো ভালো জানবে। আমি কি করে বলবো? আমি কি সুতো যে বলা মাত্রই সেলাই করে জোড়া লাগিয়ে দিব? উফ, প্রাণেশা, খামোখা রাগ বাড়াচ্ছিস আমার। যা এখান থেকে। যাব না। কি করবে? আমি এই ঘরে ঘুমাবো, পারলে আটকে রাখো। কথা শেষ করে জিহ্বা বের করে ভেঙচি কাটল প্রাণেশা। আপাতত যুদ্ধের সমাপ্তি টেনে পরনের বেনারসি পাল্টাতে ওয়াশরুমে প্রবেশ করলো। কারণ এখন যদি কথা রীতি না টানে, এই যুদ্ধ সকাল পর্যন্ত চলবে। তাই বিরতি দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে এসে লেডিস টি শার্ট ও ট্রাউজার পরে বাইরে এসে দেখলো অনির্বাণ তখনও ঝিম মেরে চেয়ারে বসে আছে। তাকে দেখে অনির্বাণ বলল, তুই আমার ঘর থেকে যা প্রাণেশা। যাওয়ার বেলা তোর কাপড় চোপড়ও নিয়ে যাবি। এই মুহূর্তে তোকে আমার অসহ্য লাগছে। প্লিজ লিভ। সম্পর্কে দুজনেই চাচাতো ভাই বোন হলেও বড় হয়েছে একসাথে, একই বাড়িতে। সেই সুবাদে রোজ ঝগড়া হতো, তর্ক বিতর্ক হতো, কথা কাটাকাটি হতো, তবে কখনো গায়ে হাত পর্যন্ত এগোত না। এই দিকটা খুব সতর্কতার সাথেই এড়িয়ে যেত দুজনে। দুজনেই ভীষণ ঝগড়ুটে। পান থেকে চুন খসলেই শুরু হয় এদের ঝগড়াঝাটি। তবে বর্তমানের সিচুয়েশনটা সম্পূর্ণ আলাদা। গত 2 বছর ধরে নিজের ব্যক্তিগত ব্যবসার সুবিধায় বাড়ির বাইরে গিয়ে ঢাকা শহরে নিজের আলাদা জগৎ তৈরি করে সেখানেই থাকা খাওয়ার বন্দোবস্ত করে নিজেকে গুছিয়ে নিয়েছে অনির্বাণ। খুব বেশি প্রয়োজন না হলে বাড়ি আসে না। গতকাল এসেছিল প্রাণেশার বিয়ের খবর শুনে। প্রাণেশা ভীষণ মেজাজি, ঘাড়তেরা, রকচটা, খামখেয়ালি ও ছন্ন ছাড়া মেজাজের মেয়ে। জীবনে ঘর সংসার কি কেন হয় এসব নিয়ে তার মাথা ব্যথা নেই। সারাদিন পুরুষ মানুষের মতো শার্ট প্যান্ট পরে বাইরে ঘোরাঘুরি করে।
বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেয়, ট্যুরে যায়, আলাদা কাজের মধ্যে একটা কাজ করে নিয়ম করে বিভিন্ন ধরনের চারা গাছ রোপণ করে। ভার্সিটি যাওয়া আসার পথে রোজ এক একটা ফুলের চারা অথবা ঔষধি গাছ নিয়ে আসে, সেটা বাড়ির আঙিনায় রোপণ করে নিয়মিত তার যত্ন নেয়। এইভাবেই কয়েক বছরে অসংখ্য নাম না জানা ফুলেদের গাছ ও ঔষধি গাছে লাগিয়ে বাড়ির আঙিনা সাজিয়ে নিয়েছে সে, একদম নিজের মতো করে। তার সমস্ত ধ্যান জ্ঞান এই গাছেদের দিকে, অন্য কোনো দিকে মনোযোগ নেই, দিতেও রাজি নয় সে। ছন্ন ছাড়া স্বভাবের কারণেই বিয়ের নাম শুনলেই কাজিনদের বলতো, ধুর, বিয়ে করে কি হবে? দেখিস আমি কোনোদিন বিয়েই করব না। এই গিন্নিপনা আমাকে দিয়ে হবে না। প্রাণিশা অনার্স শেষ করেছে কিছুদিন আগেই, ভালো রেজাল্ট করেছে, তাই বাড়ির মুরব্বীরা কথার আলাপ আলোচনা করে তার বিয়ে ঠিক করেছিলেন তারই প্রিয় বন্ধুটির সাথে। কিন্তু বিয়ের দিন তার প্রাণপ্রিয় বন্ধুটি লাপাত্তা। বরের গোষ্ঠী শুদ্ধ সবাই ফোন নম্বর একসাথে বন্ধ, কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। এদিকে দিন গড়িয়ে যাচ্ছিল প্রায়। শেষবেলা ফোন এলো, পাত্র পালিয়েছে তার পছন্দের মানুষকে নিয়ে। সেটা শুনে দুঃখ পেয়ে কেঁদে কেটে গাল ভাসিয়ে দেওয়ার বদলে বেনারসি খুলে সমবয়সী ও বয়সে ছোট সব কাজিনদের নিয়ে উড়াধুরা নাচানাচি শুরু করেছিল প্রাণিশা। যেন বিয়ে ভাঙেনি, বরং তার রং লেগেছে। বাড়ির সবাই তার এই আচরণে রীতিমতো বিরক্ত ও ক্ষুব্ধ। বিয়ে ভাঙলে আশেপাশের মানুষজন খারাপ কথা শোনাবে, এই ভেবে অনির্বাণের বাবা, প্রাণিশার বাবা ও বাকি দুই চাচারা মিলে নিজেদের সম্মান বাঁচাতেই নিজেদের বাড়ির মেজ ছেলের শেখ অনির্বাণ সৈকতের ঘাড়ের ওপর চাপ বাড়িয়ে দিতে কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই বিয়ে পড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর তাতেই ঘরের প্রত্যেকটা সদস্যের ওপর রেগে মেগে বোম হয়ে গিয়েছিল অনির্বাণ। মুখের উপর তর্ক করতে পারেনি। বড় ভাই, বাবা ও চাচাদের খুব সম্মান করে চলে সে, তাদের কথা মেনে চলার চেষ্টা করে। তাছাড়া বাড়ির সম্মান, বাবা চাচাদের সম্মান, এসব ভেবেই রাজি হয়ে গিয়েছিল সে। কবুল বলে প্রাণেশার মতো ঘাড়তেরা আধা বেটা ছেলে মেয়েকে কে বউ বানিয়ে নিজের ঘরেই জায়গা দিতে বাধ্য হলো। প্রাণেশা তার থেকে 5 বছরের ছোট হলেও নিজেকে সে সবসময় বড় ও পণ্ডিত দাবি করে। যে মেয়ে ঘর বোঝে না, সংসার বোঝে না, কাছের মানুষদের মূল্য বোঝে না, তাকে বিয়ে করে এখন কপাল চাপড়াতে হচ্ছে তার। সে নিয়ম শৃঙ্খলা মেনে চলা মানুষ, কোনো ধরনের অসচেতনতা, অকারণ ঝুট ঝামেলা, তর্ক বিতর্ক পছন্দ করে না। এই জন্যই ভিড় এড়িয়ে চলে, ঝামেলা এড়িয়ে চলে, একাকী জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছে। অথচ এখন বাড়ির সবার এই উদ্ভট আচরণ, হুকুম ও প্রাণেশার মেজাজ একসাথে এত কিছু তার বিরক্তি বাড়িয়ে দিল। কয়েক ঘন্টাতেই অস্থির হয়ে গেল সে। বেয়াদ্দপ মেয়েটা কথা এড়িয়ে গেল দেখে বিরক্তির স্বরে অনির্বাণ বলল, আমি তোকে যেতে বলেছি প্রাণিশা। আজকে সারাদিনের ধকলে প্রাণিশা যথেষ্ট ক্লান্ত। তার রুমের সব কাপড় চোপড় এই রুমে এনে সাজানো হয়েছে, কাজিনগুলোই সাজিয়েছে। এগুলো এখন রুমে নিয়ে গিয়ে পুনরায় সাজিয়ে গুছিয়ে রাখা যাবে না। এত কাজ করার শক্তি নেই, করে অভ্যস্তও নয় সে। আপাতত তার বিশ্রাম দরকার। তাই সে হাই তুলে ক্লান্ত শরীর নিয়ে ফুলে ফুলে সাজানো বিছানার এক পাশে শুয়ে পড়ল। এত হুকুম পালন করার কোনো কালেই অভ্যেস নেই তার, করতেও বাধ্য নয়। তাই নিজের মর্জি মতো চোখের ওপর হাত রেখে অনির্বাণকে বলল, বাতি নেভাও। অনির্বাণ বিরক্ত হলো। কেউ তার কথা বোঝারই চেষ্টা করছে না। এই মেয়েটাকে সে কি করে সে বউ হিসেবে মেনে নিবে? কিভাবে সারা জীবন এক ঘরে থাকবে? এ তো সারাদিন পায়ে পা দিয়ে ঝগড়া করে, নাকে ডগায় রাগ ঝুলিয়ে রাখে, সবসময় খিটমিট খিটমিট করে। এত বদরাগী বউ তার কপালে কিভাবে আসলো? তাছাড়া সম্পর্ক, এগুলোর মূল্য এই মেয়েটা বুঝবে তো? তার কাছে তো সবকিছু খামখেয়ালি। নয়তো কোনো মেয়ে নিজের বিয়ে ভাঙলে ডিজে গান বাজিয়ে নাচে? পুরনো দিনের কথা ভাবতে গিয়ে রাগে সমস্ত শরীরে জ্বলুনি শুরু হলো অনির্বাণের। কটমট চোখে চেয়ে থেকে বলল, এই নির্লজ্জ, তুই আমার বিছানায় শুয়েছিস কেন? বললাম না তোকে আমি বউ হিসাবে মানি না? কথা কানে যায় না? নেমে আয় বিছানা ছেড়ে, নয়তো ভালো হবে না। চোখের ওপর থেকে হাত সরিয়ে প্রাণিশা বলল, নামবো না, কি করবে? ঘর পরিষ্কার করাবো। এখানে থাকতে হলে ঘর পরিষ্কার করতে হবে। দেখছিস না চারিদিকে কাঁচা ফুল ছড়িয়ে
সিটি আছে, চোখ কি কানা? কপালের নিচে থাকা চোখ কি উপরে নিয়ে হাঁটছিস? কানি কোথাকার! দুজনার তর্কাতর্কি শুরু হয়েছিল এই ঘর গোছানো নিয়েই। অনির্বাণ রুমে এসে প্রাণেশাকে বলেছিল সম্পূর্ণ রুম পরিষ্কার করতে, কিন্তু প্রাণেশা শোনেনি, সোজা বারণ করে দিয়েছিল। সেই থেকেই শুরু হওয়া তর্ক এখনো একই জায়গায় এসে দাঁড়ালো দেখে বিরক্ত প্রাণেশা তেতে উঠে বলল, থাকলাম না এখানে, ক্ষতি কি? সকালে উঠে সবাই যখন দেখবে আমি আমার রুমে ঘুমাইছি, বাবা ও চাচুদের হাতের উদম কেলানি ঘরে নিও, ঠিক আছে? অনির্বাণ আটকে উঠল। প্রাণেশা চলে যাচ্ছিল, দরজার কাছে যেতেই হ্যাচকা টানে তাকে বিছানায় ফেলে দিল অনির্বাণ। তাড়াহুড়ো করে বলল, তুই এইখানে ঘুমা, পারলে আমার ঘাড়ে উঠে ঘুমা, তাও ঘরের বাইরে যাস না। নিজের কপাল নিজেই পোড়ালো অনির্বাণ। দাঁত কেলিয়ে হাসল প্রাণেশা, ভুবন জয় করা হাসি। ফুলে ভরা বিছানার চাদরটা তুলে অনির্বাণের হাতে ধরিয়ে দিয়ে বলল, সকালে উঠে ধুয়ে দিও এটা, কেমন? পারলে বাকিদের কাপড় চোপড়গুলো ধুয়ে দিও। মাস শেষে মোটা অঙ্কের টাকা দিব, কাজ করবে আর টাকা দিব। জানি তো এত কিপটামি আমার দ্বারা হয় না, আমি আবার ভীষণ দয়ালু, কারো কষ্ট একদম সহ্য করতে পারি না। অনির্বাণ ঠোঁট কামড়ালো শুধু। কি ডেঞ্জারাস মেয়ে, কৌশলে তাকে জব্দ করে নিল। এই বয়সে এসে বাবা ও চাচাদের হাতে উড়াধুরা কেলানি খেতে চায় না সে। ছাত্র জীবনে অনেক খেয়েছে, শেষবার খেয়েছিল 10ম শ্রেণীতে, টেস্টে ধরা খেয়ে। এরপর প্রিন্সিপালকে বুঝিয়ে সুঝিয়ে কত শত অনুরোধ করে ফাইনাল এক্সাম দিতে পেরেছিল। বাপরে, কি কেলানিটাই খেয়েছিল সেদিন। মনে পড়লে এখনো তার শরীরের পশম দাঁড়িয়ে যায়। সবার একটাই অভিযোগ ছিল, ফার্স্ট ক্লাসে ফার্স্ট হওয়া ছেলে কি করে টেস্টে ফেল করে। তারা কি আর জানতো ওই বয়সে প্রেমের ভূত চেপেছিল মাথায়। যত সব নষ্টের গোড়া তো তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আহা, সে কি ভোলা যায়? পিছনের কথাগুলো মনে পড়ে যাওয়াতে দুঃখী দুঃখী চেহারা বানিয়ে চাদরটা ওয়াশরুমে রেখে ফ্রেশ হয়ে এলো অনির্বাণ। এর মধ্যেই অন্য একটা চাদর বিছিয়ে আরামসে ঘুমাচ্ছে প্রাণেশা। দেখে শরীর জ্বলে উঠল পুনরায়। বলল, তুই চাদর বেলি কোথায়? চোখ বন্ধ রেখে প্রাণেশা উত্তর দিল, আলমারি থেকে বের করেছি। তুই ওটাতে হাত দিয়েছিস কেন? ওইখানে আমার কত ব্যক্তিগত জিনিস রাখা আছে। ব্যক্তিগত জিনিস দিয়ে অনির্বাণ কি বুঝিয়েছে সেটা চোখে ভাসাতেই খিলখিলিয়ে হেসে উঠল প্রাণেশা। বলল, হ্যাঁ দেখেছি তোমার ব্যক্তিগত জিনিস। প্রাণেশার হাসি দেখে রাগ যেন আরো বেড়ে গেল অনির্বাণের। বলল, হাত দিয়েছিস? ছি, হাত দিতে যাব কেন? নাক মুখ কুচকে তাকালো প্রাণেশা। উল্টো ঘুরে হাসি আড়াল করে ঘুমানোর চেষ্টা করলো। অনির্বাণ বলল, তুই আর ওটাতে হাত দিবি না। 100 বার দিব। মাথা ফাটিয়ে ফেলবো কিন্তু। চট করে বিছানায় উঠে বসলো প্রাণেশা। হাতের ইশারায় অনির্বাণকে কাছে ডেকে বলল, ফাটাবে? এসো, এক্ষুনি ফাটো। এরপর কয়েক মাস জেলে থাকবে, আমি আরামসে এখানে থাকবো, হবে না? অনির্বাণ ফের বলল, তোকে আমি মেরেই ফেলবো। ভূত হয়ে ঘর মটকাবো। উফ আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম? কেন? বেয়াদব, ভূতনি, শাকচুন্নি এসবের পাল্লায়? একটু আগেই না বললে, এর মধ্যেই ভুলে গিয়েছো? কপালে হাত দিয়ে বিরক্তিকর ভাব প্রকাশ করলো অনির্বাণ। আলমারির লক করে চাবি নিজের কাছে লুকিয়ে ফ্লোরে বিছানা বিছিয়ে একটা বালিশ ও নকশি কাঁথা নিচে ফেলে বাতি নিভিয়ে ঘুমানোর প্রস্তুতি নিয়ে বালিশে মাথা ঠেকালো। প্রাণেশা তার এসব কাণ্ড কারখানা দেখে মিটমিটি হেসে বলল, ভালো করেছো, ফ্লোরে শুয়েছো। এখানে আসলে আমি তোমার ঘাড় মটকে দিতাম। শেষে দেখা যেত বাড়ির সবারই ঘাড় আছে, শুধু তোমার ঘাড়টাই নেই। অনির্বাণ কোনো আওয়াজ করলো না, ঘুমানোর ভান ধরে চুপ করে পড়ে রইল। প্রাণেশা বালিশে মাথা ঠেকিয়ে অনির্বাণকে জ্বালানোর উদ্দেশ্যে গুনগুনিয়ে গাইল, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বদ্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। গান গেয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনলো প্রাণেশা। টের পেল কিছুক্ষণ পরই। অনির্বাণ সোজা হয়ে বসে আবছা আলোতে প্রথমে তার পরিণীতাকে দেখল। এরপর বাতি জেলে ঘোর লাগা চোখে চেয়ে চেয়ে বিছানার দিকে অগ্রসর হতে হতে বলল, পরের লাইনটা যেন কি? প্রাণেশা পরের লাইন মনে করার চেষ্টা করলো। এর মধ্যে অনির্বাণ বলল, মনে পড়ছে না। ভয় মিশ্রিত মনে দুদিকে মাথা নাড়ল প্রাণেশা।
অনির্বাণ চোরা হাসিতে মুখ ভরিয়ে তুলে বিছানায় হাত রেখে প্রাণেশার দিকে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া? তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। প্রাণেশা ঢোক গেল। হাতের আলতো ছোঁয়াতে অনির্বাণকে ছুঁয়ে দূরে সরানোর চেষ্টায় বলল, এ না, প্লিজ দূরে যাও। আমি ঠিক আছি, আমার ভয় লাগছে না। তুমি বাতি নিভিয়ে শুয়ে পড়ো। অনির্বাণ দূরে গেল না, আরো কাছে এসে আঙুলের আলতো স্পর্শে প্রাণেশার লাল হয়ে যাওয়া গাল ছুঁয়ে চোখ মুখে ফুদিয়ে বলল, তুই তো কাছে ডাকলি, দূরে যাই কি করে বল? প্লিজ, তোমার দোহাই লাগে, তুমি যাও। হুম, যাবো না। আজ তো আমাদের বাসর। ইশারায় যখন কাছে ডাকেছিস আদর তো শুরু করতেই পারি, কি বলিস? প্লিজ মেজু ভাইয়া, যাও। ভাইয়া? প্রাণেশা কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়াই তো ছিলে। এখন তো আর ভাইয়া নয়, এখন তো ব্যক্তিগত মানুষ হয়ে গেছি। ফের ভাইয়া ডাকলে তোর ঠোঁট দুটো আমি সেলাই করে দিব। প্রাণেশা, তুমি দূরে যাও প্লিজ। দূরে যাওয়ার মুড নেই আপাতত, আমি এখন রেসপন্সে মুডে আছি। অনির্বাণ আর একটু কাছে এগোলে ভয়ে জড়সড় হয়ে গেল প্রাণেশা। পরেক্ষণেই চিন্তা ভাবনা করে ফেললো অনেক কিছু। যখন দুজনের মাঝখানে 1 ইঞ্চি সমান দূরত্ব রইল না, তখনই দু হাতে অনির্বাণের চুল ধরে ঝাঁকুনি দিল। ব্যথায় আর্তনাদ করে উঠল অনির্বাণ। জোরপূর্বক হাত ছাড়িয়ে নিতেই দেখলো কতগুলো ছোট ছোট চুল প্রাণেশার হাত ওর মুঠোতে। চুমুর বদলে চুল ছেঁড়া। রেগে মেগে কিছু বলতে যাবে তার আগেই প্রাণেশা রুমের দরজা খুলে বাইরে দৌড় দিল। দৌড়তে দৌড়তে চিৎকার দিয়ে বলল, বাবা গো, মা গো, কি কোথায় আছো? জলদি আসো। আমার আমার ঘরে ডাকাত এসেছে। ও মা, ও বাবা, আমাকে বাঁচাও। হতচ্ছাড়া ডাকাত আমায় মেরে ফেললো রে। অনির্বাণের ঘুম ভাঙল সকাল 8:30টায়। এতবেলা অবধি ঘুমানোর অভ্যেস নেই। গত রাতে প্রাণেশা তার চুল ছিঁড়ে দৌড় দেওয়ার পর আর মেয়েটা নাগাল পায়নি। তাতেই ঘর কাঁপানো হাসিতে পেট ফুলে উঠেছিল তার। প্রাণেশাকে ভয় দেখিয়ে রুম থেকে তাড়ানোর উদ্দেশ্যে এইভাবে কাছে এগিয়েছিল সে। বউ হলেই তাকে ছুতে হবে এমন কোনো বাড়তি আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল না। শুধু প্রাণেশাকে দূরে সরানোর চিন্তা, শান্তিতে ঘুমানোর চিন্তা, যার কারণে ইচ্ছাকৃতভাবেই কাছে এগিয়ে এরকম একটা সিচুয়েশন তৈরি করেছিল সে। প্ল্যান সাকসেসফুল হওয়াতে শান্তির একটা ঘুম হয়েছে। এইসব চিন্তা করে একা একাই হাসছিল অনির্বাণ। হাই তুলতে তুলতে ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখলো ভাঙা একটা গাছের নিচে ছোট চাচা শেখ শওকত আলমের ছেলে ও মেয়েকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে প্রাণেশা। হাতে একটা কঞ্চি, রাগত্ব মুখ, জ্বলন্ত দৃষ্টি। ভাই বোন দুটো বেশ ভয় পাচ্ছে প্রাণেশার এই দৃষ্টি। ভয়ে কাচুমাচু হয়ে তারা কান ধরে উঠবস করছে আর ফুপাচ্ছে। দূর থেকে এই দৃশ্য দেখে বড্ড মায়া হলো অনির্বাণের। গলা উঁচিয়ে বলল, ওদেরকে এই শাস্তি কেন দিচ্ছিস প্রাণেশা? প্রাণেশা চোখ কটমটিয়ে বলল, এটা তোমাকে কেন বলবো? তুমি কে? কাজের মাঝখানে বিরক্ত করছো কেন? যাও এখান থেকে। পরপর রাগী চোখে ভাই বোন দুটোর দিকে চেয়ে ধমকে বলে উঠল, তোর ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছিস কেন? কান ধর, নয়তো দিলাম। দিলাম শুনেই ওরা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছে। প্রাণেশা হা হয়ে ওদের কান্না দেখছিল, কারণ এখনো অব্দি কঞ্চি দিয়ে একটা আঘাতও সে দেয়নি, শুধু ভয় দেখাতেই কঞ্চি হাতে রাখা। এদিকে দূর থেকেই ওদের কিছু একটা ইশারা করলো অনির্বাণ। প্রাণেশা না বুঝলেও ভাই বোন দুটো ঠিকই বোঝে নিল, সাউন্ড দিয়ে কান্না শুরু করলো। অনির্বাণ তখন সুযোগ পেয়ে বলল, তোর তো সাহস কম না, তুই ওদের গায়ে হাত দিচ্ছিস। ওরা এখনো ছোট, এইসব শাসন কি বুঝবে? প্রাণেশা ফুঁসে উঠে বলল, কিচ্ছু বোঝে না, শুধু বোঝে গাছের ঢালে চড়া গাছ ভাঙতে। এইটুকু একটা গাছ, এটার ডালে চড়া কি দরকার ছিল? একটা গাছের দাম কত জানে? সেটাকে যত্ন করে বড় করার কষ্ট বুঝবে কি করে? জীবনে কোনোদিন একটা গাছ লাগিয়েছে? অলস কথাকার। হ্যাঁ, আসছে জ্ঞান দিতে। অলস তো তুই, অকর্ম তুই, কাজের মধ্যে পারিস ওই একটাই, মেয়ে হয়ে জন্মাইছিস। তোর তো দিনরাত রান্নাঘরে থাকার কথা, তুই কেন পুরুষের সাথে হাঁটাচলা করবি? আধা বেটা ছেলে একটা। আমি কি করব না সেটা আমি বুঝবো, তুমি মাথা ঘামানোর কে? আমি কে জানিস না? কবুল বলে যে আমার গায়ে ঝুলেছিস, সেটা কি ভুলে গিয়েছিস? আমি তোর স্বামী, এখন থেকে আমার সব কথা মেনে চলবি, নয়তো। প্রাণেশা দাঁত কিরমির করে বলল, আমি তোমার গলায় ঝুলিনি,
যা হয়েছে তাতে আমার হাত ছিল না। এই জন্য তুমি যদি ভাবো রোজ রোজ অফিস যাওয়ার আগে রান্না বান্না করে তোমার মুখে তুলে খাইয়ে দিবে, পতি সেবা করবো, তাহলে ভুল ভাবছ। প্রাণ মরে গেলেও তার হাত পুড়িয়ে তোমার জন্য রান্না করবে না। তোর হাতের রান্না খাওয়ার চেয়ে কচু গাছে দড়ি বেঁধে ঝুলে যাওয়া বেটার। অনির্বাণ যেভাবে কৌতুক করে বলল, প্রাণেশাও ঠিক একইভাবে বলল। তাহলে যাও ঝুলো। বাড়ির ওই পাশে পরিত্যক্ত ঝোপঝাড় আছে, ওইখানে অসংখ্য কচু গাছও আছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাতেই ঝুলে পড়ো। খামোখা আমার কাছে বিরক্ত করো না তো। কোনো মতেই প্রাণেশাকে থামানো গেল না। এদিকে বাচ্চা দুটো সমানে কেঁদে চলেছে। এই পর্যায়ে এসে সে প্রাণেশাকে প্রায় ধমকে উঠে বলল, ওদের উপর টর্চার করিস না প্রাণেশা, ব্যাপারটা ভালো দেখাচ্ছে না। তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। ওরা আমার গাছ নষ্ট করেছে, ওদেরকে এত সহজে ছেড়ে দিব না। তুই এত ছোট লোক, সামান্য একটা গাছের জন্য অবুঝ বাচ্চাদের উপর টর্চার করছিস। সিরি প্রাণেশা। ছোট লোক শব্দটা শুনে রাগে দুঃখে কষ্টে অপমানে প্রচন্ড কান্না পেল প্রাণেশার। তার এত যত্নের গাছ, এত প্রিয় গাছ, এই দারুচিনি গাছটা সংগ্রহ করার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল তাকে। খুঁজেই পাচ্ছিল না। এই 5 বছরে গাছটা যথেষ্ট বড় হয়েছিল, তবে এতটা শক্তপোক্ত হয়নি। গতকাল সবাই বিয়ের ঝামেলায় ব্যস্ত ছিল, সে নিজেও ব্যস্ত ছিল বিয়ে ভাঙার প্ল্যান নিয়ে। মাঝখান দিয়ে বিচ্ছু দুটো কখন যে খেলার ফাঁকে তার শখের ও যত্নের গাছটা ভেঙে ফেলেছে কেউ দেখেনি। আজ সকালে ঘুম ভাঙার পর বাগানে পানি দিতে এসে এই দৃশ্য দেখে কষ্টে হাউমাউ করে কেঁদেছিল প্রাণেশা। কে করেছে এই কাজ সেটা খুঁজতে গেলে বিচ্ছু দুটো লুকোতে চাইল। তাতেই তাদের কাণ্ড কারখানা বুঝে গিয়েছিল সে, আর এই জন্যই শাস্তি দিচ্ছে যেন পরবর্তীতে এই ধরনের ভুল তারা না করে। কান্নার আওয়াজে শওকত আলম বাগানে এসে 2 বাচ্চার কাঁদো কাঁদো মুখ ও প্রাণেশার রাগী মুখ, ফোলা ফোলা চোখ ও ভেজা গাল দেখে ঘটনা কি তার আন্দাজ করতে পেরে সামনে গিয়ে বললেন, ওরা কি আবারও গাছ ভেঙেছে? উপর নিচ মাথা দুলিয়ে ভাঙা দারুচিনি গাছটা দেখিয়ে দিয়ে প্রাণেশা বলল, সপ্তাহে একদিন একটা না একটা গাছ ওরা ভাঙবে। তুমি ওদের হাত পা বেঁধে দাও চাচ্ছ, পুরো বাগানের 12টা বাজিয়ে দিচ্ছে ওরা। শওকত আলম নিজের ওয়ানে পড়ুয়া মেয়ে রামিসা ও তৃতীয় পড়ুয়া ছেলে রাদিনের দিকে তাকিয়ে রাগী মেজাজে তাকিয়ে শাসনের সুরে বললেন, তোমরা কিন্তু কাজটা ঠিক করো না। খেলতে গেলে গাছ ভাঙে কি করে? সাবধানে খেলা যায় না? তাছাড়া খেলার জন্য গড়বড়া খেলনা আছে, বাগানে এসে খেলতে হবে কেন তোমাদের? গাছ কত উপকারী এটা জানো না? এভাবে যদি প্রতিদিন একটা করে গাছ নষ্ট করো, পরিবেশের কত ক্ষতি সেটা বুঝতে পারো না? কথার ফাঁকে ছেলের দিকে তাকিয়ে বললেন, এইটুকু গাছে কে উঠেছে? রাদিন ফটাফট আঙুলটা বোনের দিকে ঘুরিয়ে নিল। রামিসা বলল, আমি ইচ্ছা করে উঠিনি আব্বু, ভাইয়া তো আমাকে গাছে ওঠা শেখাতে চাইলো। দোষ যে দুজনেরই সেটা বেশ ভালো করেই বুঝতে পারলেন শওকত আলম। প্রাণেশাকে বোঝাতে বললেন, তুই মন খারাপ করিস না মা, ওরা আর গাছ ভাঙবে না, আমি বুঝিয়ে বলেছি। এরপর পকেট থেকে বেশ কিছু টাকা বের করে প্রাণেশার হাতে ধরিয়ে দিয়ে বললেন, নাস্তা খেয়ে আজই গিয়ে নিজের পছন্দের মতো কয়েকটা চারা গাছ কিনে আনবি। চাচুর কথা মেনে নিলেও ভাঙা গাছের জন্য যে যন্ত্রণা বুকে চেপে বসলো সেটুকু থেকে মুক্তি মিলল না। মনের যন্ত্রণা তো হালকা করতে ভাই বোন ও চাচুকে বিদায় করে ওখানেই দাঁড়িয়ে রইল প্রাণেশা। ভাঙা গাছটা হাতে তুলে জায়গাটা পরিষ্কার করে অন্য সব গাছে যত্ন করে পানি ঢেলে ঘরে ফিরতে গিয়েই অনির্বাণের ব্যালকনির দিকে চোখ পড়ল। ও তখনও দাঁড়িয়ে ছিল অনির্বাণ, প্রাণেশার কাণ্ড কারখানা দেখছিল। চোখে চোখ পড়তেই আদেশের সুরে অনির্বাণ বলল, নাস্তা খেয়ে ঝটপট তৈরি হ, আমিও তোর সাথে যাব। নার্সারি থেকে নিজের পছন্দ মতো বেশ কয়েকটা ফুলের গাছ কিনল প্রাণেশা। মশলা জাতীয় গাছ পেল না, ঔষধি গাছ আগামী সপ্তাহে আসবে। অনির্বাণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। গাছ কেনা শেষ হলে টাকা পরিশোধ করে সবগুলো গাছ একটা ভ্যান গাড়িতে তুলে চালককে বাড়ির ঠিকানা দিয়ে দুজন বাইকে উঠতে যাবে। অমনি বেশ কিছুটা দূরে একটা দামি রেস্টুরেন্টের দিকে চোখ গেল অনির্বাণের। কতক্ষণে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রাণেশাকে বলল, ওটা তোর বন্ধু সাফওয়ান না? প্রাণেশাও সামনের দিকে দৃষ্টি দিল। সাফওয়ান একটা মেয়ের সামনে দাঁড়িয়েছে। মেয়েটা ভীষণ খুশি খুশি মেজাজে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে ওয়েদারের সাথে মিলিয়ে চমৎকার করে ছবি তুলছে। সাফওয়ান ছবি তুলে দিচ্ছে আর মেয়েটি পোজ দিচ্ছে। দৃশ্য দেখে অনির্বাণের মনোসংযোগ সরিয়ে নিতে ঝটপট তার চোখ থেকে চশমা সরিয়ে নিল প্রাণেশা। বলল, ধুর, চশমা পুরো ভুল দেখছো, ওটা সাফওয়ান নয়।
অনির্বাণ মুহূর্তে সামনে তাকালো, সঙ্গে সঙ্গে দৃষ্টি আবছা হয়ে গেল। দূরের কিছু আর ঠিক মতো দেখা গেল না, সবকিছু ব্লার দেখালো। রাগে গজগজ করতে করতে বলল, তুই চশমা নিলি কেন? ওটা সাফওয়ানি, আমি ভুল দেখিনি। দূরের জিনিস অস্পষ্ট দেখলেও কাছের সব পরিষ্কারই দেখে অনির্বাণ। হাত বাড়িয়ে প্রাণেশার হাত থেকে চশমাটা কেড়ে নিয়ে সেটা চোখে পড়ে দৌড় দিল রেস্টুরেন্টের দিকে। প্রাণেশা বোকা বোকা দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে পর মুহূর্তেই অনির্বাণের মেজাজ বুঝে নিজেও পিছন পিছন দৌড় দিল। চেঁচাতে চেঁচাতে বলল, খামোকা দৌড়াচ্ছ? ওটা সাফওয়ান না রে ভাই, সাফওয়ানের আত্মা। পরেক্ষণেই ভাই ডাকাতেই জিভাই কামড় দিল। কাহিনী যা হওয়ার তাই তো হলো। রেস্টুরেন্টের সামনে গিয়ে সাফওয়ানের কলার চেপে ধরলো অনির্বাণ। বলল, তোমার এত বড় সাহস, আমার বাড়ির ইজ্জত নিয়ে সিনেমিনি খেলো? মেয়ে নিয়ে ঘুরবে, ঘোরো। আমাদের বাড়ির ইজ্জতের দিকে কেন হাত বাড়িয়েছিলে? তাকে বিয়ের স্বপ্ন দেখি অন্য মেয়েকে নিয়ে ফোন নষ্টি করতে তোমার লজ্জা হয় না? সাফওয়ান প্রথমে হতভম্ব হয়ে গেল অনির্বাণের এই কাণ্ডে। পরবর্তীতে ঘটনা কি সেটা বুঝতে পেরে বলল, আরে ভাই ছাড়ুন, আমি আপনার বাড়ির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলিনি। প্রাণেশা যতটা আপনার কাজিন, ততটা আমার ভালো বন্ধুও। আর বন্ধু হিসাবে আমার কর্তব্য ওর চাওয়া না চাওয়ার মূল্য বোঝা। আমি জাস্ট এটুকু করেছি। দৌড়ে এসে জোরপূর্বক সাফওয়ানের কলার থেকে অনির্বাণের হাত ছাড়িয়ে নিল প্রাণেশা। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, তুমি তো আপনার পাগলের চেয়েও কম যাও না। একটা মানুষের সাথে কেউ এরকম আচরণ করে? অনির্বাণের মেজাজে আগুন। নিজেকে সামলাতে পারছে না সে। যতবারই মনে হচ্ছে প্রাণেশার বিয়ে ভেঙে এই ছেলে তাদের বাড়ির মান সম্মান নষ্ট করে দিতে চাইছিল, ততবারই মেজাজটা চিরবিরিয়ে উঠছে। এখন প্রাণেশার হাতের টান খেয়ে রাগ যেন তার ফুলে ফেপে উঠল। চিৎকার করে বলল, ওর মতো দুই পয়সার ছেলের সাহস হয় কি করে তোকে নিয়ে এই ধরনের ড্রামা করার? বিয়ে যদি করবে 10 জন জানিয়ে বিয়ের দিন তারিখ পাকা করছিলে কেন? বেঈমান, মিথ্যুক, ধোকাবাজ একটা। ওকে আমি জেলে দিব। ঝটফট ফোন বের করে নিজের পরিচিত এক পুলিশের সাথে যোগাযোগ করতে চাইল অনির্বাণ। প্রাণেশা তাকে টান মেরে ফোন নিজের হাতে এনে বলল, শান্ত হও, ওর কোনো দোষ নেই। যা হয়েছে সব আমার ইচ্ছেতেই হয়েছে। অনির্বাণ বড়সড় একটা ধাক্কা খেল। বেশপিত স্বরে বলল, মানে? জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো প্রাণেশা। সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি তো জানোই এই বিয়ের শাদী নিয়ে আমার কোনো স্বপ্ন নেই, আগ্রহ নেই, মাথা ব্যথাও নেই। সবাই যখন বিয়ের জন্য চাপ দিচ্ছিল, নিজেকে বাঁচাতে ও আঙ্কেল আন্টির সাহায্যেই প্ল্যানটা করেছিলাম, যেন বিয়ে ভাঙার পর আর কেউ কোনোদিন বিয়ে নিয়ে আমাকে জড়াজড়ি না করে। অনির্বাণ যেন শূন্য থেকে হোঁচট খেল। প্রাণেশার এই কথা তার বিশ্বাস হলো না দেখেই যাচাই করতে বলল, তার মানে তুই জানতি বিয়ের দিনও আসবে না? হ্যাঁ, জানতাম। তাহলে আমার উপরে চেপে বসছিস কেন? এখন আমি কি করব? তুই তোর ঘর সংসার বুঝবি না, আমিও তোকে বউ মানতে পারবো না। এখন আমার উপায় কি? এই ঝামেলায় আমি কেন জড়িয়ে গেলাম? তোর ফাঁদে তো আমার পা দেওয়ার কথা ছিল না, আমি কেন ফেসে গেলাম? অনির্বাণের এই কথায় সাফওয়ান যথেষ্ট অবাকও হলো। কাহিনী কি জানতে চেয়ে বলল, আপনার উপর চেপে বসেছে মানে? মেজাজে আগুন নিয়ে অনির্বাণ বলল, সেটা তোমার প্রাণপ্রিয় বন্ধুকে জিজ্ঞেস করো। বিয়ের ভাঙার নাটক করতে গিয়ে আমার ঘাড়ে চেপে বসেছে। বুঝলাম না। প্রাণেশা ফ্যাকাশে কণ্ঠে বলল, কাল যখন তোর বাড়ি থেকে ফোন গেল তুই পালিয়েছিস, তখন মান সম্মান বাঁচাতে বাবা ও চাচুরা মিলে আমাদের সিঙ্গেল জীবনে 12টা বাজিয়ে দিয়েছে। আমরা এখন শুধু কাজিন নই, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। সাফওয়ানের চোখ দুটো গোল গোল হয়ে গেল। সে কতক্ষণ বিস্মিত দৃষ্টিতে দুজনকে দেখলো, এরপর উচ্চ স্বরে হেসে উঠল। তার সেই হাসি দেখে প্রাণেশার শরীর জ্বলে গেল। বলল, হাসবি না শয়তান, তোর জন্য এটা হয়েছে। সাফওয়ান তপ্তা খেয়ে মুখে হাত চেপে বলল, আমার কি দোষ? তুই তো প্ল্যান সাজালি, তোর প্ল্যানে তো শেষ পর্যন্ত কবুল বলার কথা ছিল না, বললি কেন? না বল উপায় ছিল, সবাই আমাকে চেপে ধরে কবুল বলিয়েছে। পরেক্ষণে অনির্বাণের দিকে আঙুল তাক করে বলল, এই যে সামনে থাকা একটা জ্যান্ত গাধা, তোর মাথায় কোনো বুদ্ধি নেই? আরে ভাই, কেউ চোপে ধরলেই কেন কবুল বলতে হবে? সদর দরজা তো খোলাই ছিল, দৌড় দিতে পারলো না? এই গাধার জন্য এখন আমার জীবনটাই শেষ। উত্তর যেন ঠোঁটের কোণায় ঝুলছিল অনির্বাণের। ফটাফট বলল, তুই দৌড় দিতে পারিসনি। আমি তো দৌড়ে পালানোর কথা জানতাম না। তুই যখন জানতি তাহলে ফাঁকলি না কেন? মাথা মোটা কোথাকার, নিজে তো বাঁচতে পারলি না, আমাকেও বাঁচতে দিলি না। কি যে করব, ধুর।
সত্যিটা জানার পর মেজাজের 12টা বেজে গেছে অনির্বাণের। প্রাণেশার যদি বিয়ে ভাঙারই ইচ্ছে ছিল, তাহলে শেষ পর্যন্ত বিয়েটা করলো কেন? কেনই বা তার জীবনে প্রবেশ করলো? এই মেয়েকে নিয়ে ঘর সংসার কিভাবে হবে? চিন্তা করতে গিয়ে অস্থির হয়ে গেল অনির্বাণ। নিজের আচরণের জন্য লজ্জিত হয়ে সাফওয়ানকে বলল, তুমি কিছু মনে করো না সাফওয়ান, এই গাধি আমাকে আগে কিছু বলেনি, তাই তোমাকে এইখানে দেখে রিয়্যাক্ট করে ফেলেছি। ভেবেছি ওর জীবন নষ্ট করে। লজ্জায় আর কথা বলতে পারলো না অনির্বাণ। জেনে বুঝে প্রাণেশা তাকে এরকম একটা সিচুয়েশনে ফেললো। কি লজ্জাজনক ব্যাপার হলো এটা। নির্দোষ একটা মানুষকে বকে দিল। সে কথাটা এড়িয়ে যাওয়ার বাহানায় খানিকটা দূরে গিয়ে মাথা ঠান্ডা করার জন্য একটা লেমন জুস কিনে তাতে চুমুক দিয়ে ওদের দিকে চেয়ে রইল। সাফওয়ান তখন প্রাণেশাকে বলল, বিয়ে করলি অথচ কিছু জানালি না। এখন ট্রিটটা অন্তত দিয়ে যা, নয়তো ছাড়বো না। বকা খাইয়েছিস, তার শোধ তুলেই ছাড়বো। প্রাণেশা পাংশুটে মুখে বলল, তোর কি ধারণা আমি খুব জমিয়ে ঘর সংসার করবো? ঠিক 1 সপ্তাহের মধ্যে ডিভোর্সের কথা উঠবে, নিশ্চিত থাক। যদি ডিভোর্স না হয় তাহলে ট্রিট দিব। এরপর সাফওয়ানের গার্লফ্রেন্ডের সাথে অল্প স্বল্প গল্প করে ওদেরকে বিদায় দিয়ে অনির্বাণের সামনে এসে বলল। বাড়ি যাবে না? অনির্বাণ কাট কাট গলায় বলল, তুই যা। বেরিয়ে এসেছে দুজন, যাবো একা। তাতে তোর কি? তুই তো একা পথ চলতে অভ্যস্ত। এমন তো না যে আমি সঙ্গে না গেলে বাড়ি পৌঁছাতে পারবি না। একা গেলে সবাই কি ভাববে? সবার জন্য চিন্তা হয় তোর? যদি চিন্তা হতো এরকম একটা থার্ড ক্লাস প্ল্যান করে আমার ঘাড়ে চেপে বসতি না। এখন তুমি কি চাইছো? ডিভোর্স? অনির্বাণ হেসে বলল, তুই কি চাস? আমি কি চাই সেটা তুমি কি জানো? তাহলে আর কি, সময় মতো পেয়ে যাবি। তোর মতো আধা পাগলকে নিয়ে ঘর সংসার করার ইচ্ছা আমার নেই। প্রাণেশা কটমট চোখে চেয়ে রইল কয়েক সেকেন্ড। অনির্বাণের সেদিকে দৃষ্টি ছিল না। সে জুস রেখে সামনে থাকা পত্রিকায় চোখ ডুবিয়ে রেখেছিল। হুট করেই প্রাণেশার মাথায় দুষ্টুমি চেপে বসলো। রেস্টুরেন্টে প্রবেশ করে একাদা খাবার কিনলো। অনির্বাণ একবার সামনে তাকিয়ে দেখলো প্রাণেশা নেই। ভেবে নিল সে চলে গেছে। সে নিজের মতো করে জুস খাওয়ার ফাঁকে ফাঁকে পত্রিকা পড়ায় মনোযোগ দিয়ে সময়টা উপভোগ করতে লাগলো। একটা সময় অনির্বাণের সামনে এসে আঙুলের মধ্যে বাইকের চাবি ঘুরিয়ে জুসের গ্লাসের কাছে কাগজ রেখে প্রাণেশা বলল। বিল পেমেন্ট করে আসো। সামনে তাকিয়ে চমকে গেল অনির্বাণ। বলল, তুই যাসনি? তোমাকে বাসনা দিয়ে যাব না? বাসটা কেমন বুঝলো না অনির্বাণ। তবে সামনে থাকা কাগজ খুলে লম্বা একটা লিস্ট দেখে আটকে উঠে বলল। এত খাবার কে খেলো? প্রাণেশা রাস্তার দিকে বসে থাকা কয়েকজন ভিখারিকে দেখিয়ে বলল, ওনারা খাচ্ছেন আমাদের বিয়ের ট্রিট। বিল দিও কেমন? আমি যাচ্ছি। অনির্বাণ কিছু বলার আগেই আঙুলের প্যাঁচে থাকা চাবি দেখিয়ে রহস্যময় হাসি হেসে বাইক স্টার্ট করে হাওয়ার বেগে উড়ে গেল প্রাণেশা। অনির্বাণ দৌড়ে এসে নাগাল পেল না তার বাইক, অথচ মেয়েটা তাকেই ফেলে রেখে চলে গেল। এর মধ্যে রেস্টুরেন্টের ওয়েটার এসে বিল চাইলে পকেটে হাত দিয়ে আরেক দফা বাজ খেলো অনির্বাণ। তার ক্রেডিট কার্ড, মানি ব্যাগ কিচ্ছু নেই পকেটে। কারো হেল্প নেওয়ার জন্য টেবিল থেকে ফোনটা নিতে এসে দেখলো ফোনটাও নেই। জীবনে এরকম বেজ্জতির সামনে পড়েনি সে। আজ পড়ে ভীষণ লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো তার। কপাল চাপড়ে বিড়বিড়ালো, উফ আল্লাহ, এই লজ্জা আমি কোথায় রাখি? এখন কি হবে? বিল পেমেন্ট করব কি করে? বিল না মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরতে পারবে না, এটা বেশ বুঝলো অনির্বাণ। হাতে সামান্য খুচরো পর্যন্ত নেই। রাগে মেজাজে এখন স্বপ্ন আকাশে। প্রাণেশার সামনে থাকলে সম্পর্কের দিক ভুলে গিয়ে জোরসে কয়েকটা চড় থাপ্পড় দিয়ে বসতো। কিন্তু মেয়েটা তো পালালো, তাও আবার এরকম একটা লজ্জাজনক বাস দিয়ে, বিব্রতকর অবস্থায় রেখে। কোনো মতে এখান থেকে সম্মানের সাথে উদ্ধার হতে পারলেই হয়। বাড়িকে ইচ্ছা মতো শাস্তি দিবে, এইটুকু মনস্থির করে উপায় খুঁজতে লাগলো অনির্বাণ। ওয়েটার তার মনোভাব বুঝলো না। সে তাড়া দিয়ে বলল, বিল পেমেন্ট করুন স্যার। অনির্বাণ খিটমিট মেজাজে বলল, করছি রে ভাই, আপনার টাকা নিয়ে আমি পালাবো না, একটু সময় দিন। ওয়েটার কিছুক্ষণ তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে বলল। অনির্বাণ তাকে আবারও ডেকে বলল। আপনার ফোনটা একটু দিবেন? ওয়েটার তার বিপদ ও সম্মান বুঝলো কিনা কে জানে, তবে নিজের ফোন বাড়িয়ে দিয়ে টেবিল মোছা শুরু করলো। ঠোঁট কামড়ে নিজের বড় ভাই শেখ আরিয়ান শামসকের নাম্বারে ডায়াল করলো অনির্বাণ। রিসিভ হতেই লজ্জিত কণ্ঠে বলল, ভাইয়া, আমি অনি, একটা হেল্প লাগবে। ভাইয়ের কণ্ঠস্বর চিনতে পেরে ওপাশ থেকে আরিয়ান বলল, কি হেল্প? আমার 15,000 টাকা লাগবে।
আমি বাসায় গিয়ে দিয়ে দিব। ইজ্জতের ব্যাপার, প্লিজ বাঁচাও। কি হয়েছে? তুই না প্রেনেশাকে নিয়ে বেরিয়েছিলি? হ্যাঁ, ওই তো বাসটা দিল। বাস? সব কথা খুলে বলল অনির্বাণ। শুনে উপাস থেকে অট্ট হাসিতে ফেটে বলল আরিয়ান, কৌতুকের সুরে বলল। একদিনই তোর পকেটের এই অবস্থা হয়, সারা জীবন ওকে সামলাবি কিভাবে ভাই? অনির্বাণ দিক দিশা হারিয়ে বলল। তোমরাই তো আমাকে বুঝলে না, এখন বলছো সামলাবো কি করে? ঘাড়ে চাপানোর আগে ওটা ভাবনি যে প্রাণের সাথে আর যাই হোক ঘর সংসার হবে না। ভালো করেই জানো ও একটা মিসকে শয়তান, বদের হাড্ডি। কেমনে বিপদে ফেলেছে দেখছো? ইজ্জত নিয়ে টানাটানি। ভাইয়ের দুঃখে কষ্ট হওয়ার বদলে মাত্রাতিরিক্ত হাসি পেয়ে বসলো আরিয়ানের। ফোনের ওপাশে এত শব্দ করে হাসছিল যে সেই হাসি অনির্বাণের মুখটা চুপসে দিয়েছে। সে মুখ ভার করে চুপ করেছিল। সমাধান দিতে আরিয়ান বলল। এখানে কারো বিকাশ অ্যাকাউন্ট থাকলে নম্বরটা টেক্সট কর, আমি টাকা পাঠাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া, আমি বাড়ি গিয়ে ফেরত দিয়ে দিব। ধুর, ফেরত দিতে হবে না, নম্বর দে কুইক, আমি মিটিং আসি। ওয়েটার বিকাশ নাম্বারটাই আরিয়ানকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করলো অনির্বাণ। এর মধ্যেই টাকা চলে এলো। 10,000 টাকা বিল মিটিয়ে বাকি টাকা পকেটে রেখে রেস্টুরেন্টের বাইরে পা রাখতে ভিখারিদের সামনে পড়ে গেল সে। দল বেঁধে সবাই তার সামনে এসে প্রশংসা ও দোয়া করে ভাসিয়ে দিল। সবচেয়ে বেশি যে দোয়া করলো তা হলো, তোমার বউটা খুব সুন্দর বাজান। অমন সুন্দর মনের মানুষ আজকাল দেখাই যায় না। আল্লাহর কাছে দোয়া করুম রোজ, ভালো থাকো দুইজনে। এই জাতীয় দোয়া ও প্রশংসা শুনে লজ্জা লাগে। লজ্জা থেকে বাঁচতে ওনাদের পাশ কাটিয়ে একটা সিএনজি থামিয়ে বাড়ির দিকে রওনা দিল অনির্বাণ। নতুন যে চারাগাছ এনেছিল সেগুলোই বাড়ির আঙিনায় রোপণ করছিল প্রাণেশা। যেহেতু তার আর কোনো কাজ নেই, তাই সে আস্তে ধীরে সময় নিয়ে মনোযোগ দিয়ে নিজের কাজটাই করছিল। মাথা নুয়ে কাজ করছিল বলে বাগানের মাঝখানের রাস্তা দিয়ে অনির্বাণের প্রবেশটা সে দেখতে পেল না। অনির্বাণ ঘরে প্রবেশ করেই চারপাশে চোখ ঘুরিয়ে প্রাণেশাকে খুঁজল। এদিক ওদিক কোথাও নেই। বকাঝকা পরে দেবে এই ভেবে ফ্রেশ হতে নিজের রুমে প্রবেশ করেই বিছানার ওপর রাখা নিজের ক্রেডিট কার্ড, মানি ব্যাগ, মোবাইলও দেখে নিশ্চিত হলো প্রাণেশা বাড়িতেই আছে। কিন্তু চিন্তা বাড়লো, মোবাইল না হয় হাত থেকে কেড়ে নিয়েছিল বলে ওটা প্রাণেশার হাতেই ছিল। মানি ব্যাগ ও ক্রেডিট কার্ডের নাগাল মেয়েটা পেল কি করে? পকেট কাটলো। সন্ধিয়ান মনে নিজের প্যান্টের পকেট চেক করলো অনির্বাণ। কোনো দিকে ছেঁড়া ফাটা নেই, অথচ সবকিছু প্রাণেশার দখলে। কিভাবে? ভাবতে ভাবতে যখন কোনো সমাধান পেল না, না চোখে মুখে বিরক্তির রাগ নিয়ে সবকিছু গুছিয়ে রেখে টাওয়াল ও পোশাক নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। লম্বা সময় ধরে শাওয়ার নিয়ে বের হতেই প্রাণেশার মা তার মেজ চাচি তহমিনা আহমেদের মুখোমুখি পড়ে গেল। তিনি দরজার কাছেই দাঁড়িয়ে আছেন, হয়তো কিছু বলতে বা জানতে এসেছেন। এত কিছু না ভেবেই হাসি মুখে বলল, কিছু বলবে চাচিমা? তহমিনা আহমেদ গম্ভীর চেহারা নিয়ে শুধু উপর নিচ মাথা নাড়লেন। অনির্বাণ সেই চেহারা খেয়াল করে চেয়ার বাড়িয়ে দিয়ে বলল, বসো এইখানে, তারপর বলো। তিনি বসলেও কিছু বলতে পারছিলেন না, কেবলই আনমনে কিছু একটা ভেবে যাচ্ছিলেন। অনির্বাণ সেই ভাবনারত চেহারার দিকে তাকিয়ে বলল, কি বলতে এসেছো? নির্ভয়ে বলো, আমি তোমার ছেলের মতো। আমার সামনে কোনো সংকোচ করো না। তহমিনা আহমেদ বিষণ্ণতা ভরা কণ্ঠে বললেন, প্রাণের এই উদ্ভট কাজকর্ম আমাকে খুব চিন্তায় ফেলেছে অরি। এই জেদ, এই রাগ, এসব কিভাবে এলো মাঝে মধ্যে ভেবে পাই না আমি। মেয়েটাকে বোঝাবো, সেই সুযোগও আসে না। 2 মিনিট সময় দেয় না কাউকে। সব সময় ওর এই খামখেয়ালি আচরণ মেনে নেওয়া যায় না। আমরা সবাই অতিষ্ঠ, সব কিছুর একটা লিমিট থাকে, কিন্তু ও সব লিমিট ক্রস করে ফেলেছে। বিয়েটা কেউ সিরিয়াসলি নিচ্ছে না কেন বলতো? অনির্বাণ কি বলবে ভেবে পেল না। এমন না যে প্রাণেশাকে সে খুব ভালো বোঝে, একেবারেই বোঝে না এটাও নয়, তবে এইরকম চলাফেরাটা খুব চিন্তার। প্রাণেশা যে খুব বেয়াদব, উচ্ছৃঙ্খল কিংবা মারকুটে এমনটাও নয়। তার একটাই সমস্যা, সে নিজের মতো করে বাঁচতে ভালোবাসে, নিজেকে সময় দিতে ভালোবাসে, নিজের কথাও নিজেদের গুরুত্ব দিতে ভালোবাসে। এইটুকুতে যদি আঘাত চলে আসে তাহলে এইটুকু রাগ ও একটুকু জেদ ও গোস্বা দেখায়। একটু ভেবেচিন্তে অনির্বাণ বলল, ও কি কাউকে ভালোবাসতো? না না, এমনটা হলে রূপ ও তানি নিশ্চয়ই জানত। তানিশা হচ্ছে প্রাণেশার বড় বোন, আর রূপকথা হচ্ছে এই বাড়ির বড় ছেলে আরিয়ানের বিবাহিতা স্ত্রী। তাদের 2 বছরের একটা মেয়েও আছে।
বাড়ির গুরুজনদের সাথে সম্পর্ক যেমনই হোক, রূপকথার সাথে প্রাণেশ্বর সম্পর্কটা গলায় গলায়। প্রাণেশ্বর বিষয়ে যদি কেউ কিছু বেশি জানে সেটা একমাত্র রূপকথা। এরপর তানিশা। তানিশা খুব কমই বোনকে জানে, বোঝে। রূপকথার মতো সে বোঝে না। বিয়ের পর থেকে বোনকে সে সময় দিতে পারে না, নিজের স্বামী ও সংসার নিয়ে সে ব্যস্ত। চাচি আমার কথায় মাথা নেড়ে অনির্বাণ বলল। বিয়ের ব্যাপারটা কি ওর উপর জোর করে চাপিয়ে দাওনি? তহমিনা আহমেদ খানিক সময় চুপ থেকে বললেন। ওর যে ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, ওর নিজেরই সবকটা বান্ধবী বিয়ে করে সন্তানের মা হয়ে গেছে। শুধু ওই উল্টাপাল্টা লজিক দেখিয়ে বিয়ে বানচাল করে দিতে চায়। আমি নিশ্চিত গতকালকের বিয়েটাও ইচ্ছে করে ভেঙেছে। অনির্বাণ সামান্য হেসে বলল। ঠিক ধরেছ, তোমার মেয়ে প্ল্যান করে বিয়েটা ভেঙেছে, কিন্তু শেষ পর্যন্ত সাকসেসফুল হয়নি, কারণ তোমরা মুরব্বীরা আমাকে বলির পাঠা হিসাবে পেয়েছো। অমন করে বলিস না অনি। ছাড়ো, তুমি ভাবের সাথে কথা বলছিলে প্রাণের পছন্দ অপছন্দ নিয়ে। হ্যাঁ বলেছিলাম, ও তো বলল প্রাণেশা কাউকে ভালোবাসে না, এমন কেউ নেই ওর জীবনে। তাহলে বিয়ে নিয়ে ওর এত আপত্তি কেন? সেটাই তো ভাবছি বাপ। গতকাল রাতে নিজের ঘরে ঘুমালো, সকালে উঠে জানতে চাইলাম ঘরে কখন এলো। বলল ও নাকি এই বিয়েটাই মানে না, তাই তোর ঘরে থাকবে না। এখন আমি কি করব? তুই তো জানিস ওর বাবা কতটা রাগী, কিছু হলেই লোকটা শুধু আমার উপর চোটপাট করে। দুপুরের খাবার খাওয়ার জন্য দেবরকে ডাকতে এসেছিল রূপকথা। দরজায় দাঁড়াতেই দুজনের কথা তার কানে এলো। কাছে এসে বলল। তোমরা এই আতপাগলকে নিয়ে পড়ে আছো? ওর চিন্তা বাদ দিয়ে খেতে এসো, সবাই অপেক্ষা করছে। এমনিতেই আজ অনেকটা দেরি হয়ে গেছে। ঠিক সময়ে খাবার টেবিলে সবাইকে না দেখলেও অনির্বাণের বাবা খুব রাগারাগি করবেন। নির্দিষ্ট সময়ে খাবার টেবিলের সামনে উপস্থিত হওয়া বাধ্যতামূলক। এই বিষয়টা মাথায় রেখেই এই ঘর সামলাচ্ছেন বাড়ির গিন্নিরা। দেরি হলে বাড়ির মুরব্বী মানুষটা কষ্ট পাবেন দেখে চেয়ার ছাড়লেন তহমিনা আহমেদ। অনির্বাণকে তাড়া দিলেন। তিনি বেরিয়ে যাওয়ার পর রূপকথা বেরিয়ে যাচ্ছিল। কি ভেবে যেন কিছুর পথ এগিয়ে এলো সে। অনির্বাণ আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল। রূপকথা বলল। তুমি কি কাল ঢাকা চলে যাবে? অনির্বাণ উত্তর দিল। হ্যাঁ ভাবি, কাজের চাপ আছে। প্রাণেশাকে নিবে? একটু ভেবে অনির্বাণ বলল। যেতে চাইলে নিব, নয়তো এইখানেই থাকবে। কিন্তু সমস্যা তো একটাই, ও ডিভোর্স চাইছে। প্রাণেশার জন্য এই সিদ্ধান্ত নেওয়া কঠিন কিছু না। এটার কেউ না জানলেও রূপকথা খুব ভালো মতোই জানে। সেই কথা শুনে দেবরকে বলল। ও চাইলেই তুমি ডিভোর্স দিয়ে দিবে? এত সহজ সব সম্পর্ককে এতটা মূল্যহীন তোমরা কেন ভাবছো অনি? অনির্বাণ হেসে বলল। আমি না তো, তোমার ননদিনী দিচ্ছে। এই কথাতেই রূপকথা একটা নাটকে হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল। স্বামী হিসাবে আমার দায়িত্ব ওর ইচ্ছের মূল্য দেওয়া। তোমরা কে কবে ওর ইচ্ছের মূল্য দিয়েছো বলো তো? অনির্বাণ একটু থমকালো। টাওয়াল হাতে নিয়ে রূপকথার মুখোমুখি দাঁড়িয়ে বলল। ও যা করেছে নিজের ইচ্ছেতেই করেছে, সবকিছুকে ফেলনা ভাবছে। জীবনে কোনো কিছুর গুরুত্ব ওর কাছে নেই। ও শুধু নিজেকে ভালো রাখতে জানে, আর কিছু নয়। ওকে দিয়ে ঘর সংসার ভালোবাসা এগুলো আশা করা বোকামি। রূপকথা ফের হেসে বলল। ঠিকই বলেছ, ওর কাছে এগুলো আশা করা বোকামি। ও না হয় সম্পর্কের মূল্য বোঝে না, তুমি তো বুঝো। একটা সুন্দর সম্পর্ককে গোড়া থেকে যত্ন করে গড়ে তোলার আগে ভেঙে ফেলার সিদ্ধান্ত কেন নিচ্ছ? সময় নিয়ে সম্পর্কটার ব্যাপারে একটু পজিটিভ ভাবনাকে মনে ঠাঁই দেওয়া উচিত নয় কি? উপর নিচ মাথা ঝাঁকিয়ে অনির্বাণ বলল। অবশ্যই উচিত, এবং আমি সেটাই চাই। কিন্তু এর মানে এই না যে আমি তোমার ননদিনীকে ভালোবাসি। এই সম্পর্কটা পবিত্র, পবিত্র বলেই এটা আমার কাছে মূল্যবান, ভীষণ যত্নের ও আকাঙ্ক্ষার। তাই আমি এর মূল্য দিব, যেমন করেই হোক। জড়িয়ে গেছে একসাথে, আলাদা হওয়ার প্রশ্নই আসে না। ও মাথা মোটা হলে কি হবে? আমি তো আর সেটা নই। যা করব ভেবে চিন্তে করব। ভাবি, তুমি টেনশন নিও না। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রূপকথা। নির্ভার হাসি দিয়ে বলল। থ্যাঙ্কস ইউ। মোস্ট ওয়েলকাম। ফিরে যেতে গিয়েও রূপকথা আবারও অনির্বাণের সামনে এসে বলল। আগামীকাল যাওয়ার আগে আমাকে আধা ঘন্টা সময় দিও তো, কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। গুরুত্বপূর্ণ কথা কি, কেন, কাকে নিয়ে, এসব কিছুই প্রশ্ন করল না অনির্বাণ। ঘান নেড়ে সম্মতি জানিয়ে বলল। ঠিক আছে। দুপুরে খাবার টেবিলে সবাই উপস্থিত হলেও বাচ্চাদের যারা স্কুল কলেজে পড়ে তারাও কর্মজীবীরা ব্যতীত সবাই নিজ নিজ আসনে বসে খাওয়ার আয়োজন শুরু করেছেন।
প্রাণেশা তখন কাদামাটি মাখামাখি হয়ে ঘরে প্রবেশ করেছে। একসাথে অনেকগুলো গাছ রোপণ করে যথেষ্ট ক্লান্ত সে। ঘরে পা রাখতেই রূপকথা বলল। অনির্বাণের বাবা শেখ শফিউল আলম সব সন্তানকেই স্নেহের চোখে দেখেন। তাদের ভালো মন্দের খোঁজ খবর যেমন নেন, তেমনই ভুল ত্রুটি দেখলে শাসনও করেন। সকালে তার মেজ ছেলে ও প্রাণেশাকে একসাথে বেরিয়ে গিয়েছিল। বাড়ির সবাই সেটা দেখেছিল, কিন্তু ফিরেছে আগে পরে। অনির্বাণ একটু আগে মা চাচিদের বলেছিল প্রাণেশা কিভাবে তার পকেটের 12টা বাজিয়েছে আজকে, যদিও সে কৌতুক করেই বলেছিল সবাইকে হাসানোর জন্য। তা শুনে সবাই হো হো করে হাসলেও শফিউল আলম গম্ভীর মেজাজ ধরে বললেন, তোমরাই মেয়েটাকে রাগিয়ে দাও, নয়তো ও ইচ্ছে করে দুষ্টামি করে না। নিশ্চয়ই উনি এমন কিছু বলেছে যার কারণে ও খ্যাপে গিয়ে উদ্ভট আচরণ করছে। প্রাণেশাকে নিয়ে বাবার এই সাপোর্ট দেখে খাওয়া থামিয়ে অনির্বাণ বলল, আমি মোটেও ওকে রাগাইনি। ওর শিরায় উপশিরায় শয়তানে লুকানো, তুমি দেখতে পাচ্ছ না? কাছে ছিল বিধায় প্রাণেশাও এই কথা শুনল। রেগে মেগে বোম হয়ে ডাইনিং এর সামনে এসে বলল, আর তুমিও যে ওখানে সামান্য কটা গাছের মূল্য নিয়ে বিক্রেতার সাথে দর কষাকষি করছিলে, সেটা বুঝি দোষের না? কোনো কিছু কিনতে গেলে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা দামাদামি হয়। নার্সারিতে গিয়েও সেরকমটাই হয়েছিল। এই মেয়েটা সেটা নিয়েও যে মেজাজ দেখাবে তা কি সে জানতো? নিজের দিক স্পষ্ট করতে অনির্বাণ বলল, এটা নর্মাল ব্যাপার প্রাণেশা, একটু এদিক ওদিক হয়। তাই বলে তুই আমাকে বাঘের কাছে ঢুকিয়ে দিয়ে ক্রেডিট কার্ডও মানিব্যাগ নিয়ে পালিয়ে আসবি? এটা কোন ধরনের বাচ্চামো? প্রাণেশাও একইভাবে বলল, আমি মোটেও বাচ্চামো করিনি। লোকটা চা খেতে দিয়েছিল, চা খাওয়ার পাককে ভ্যান চালককে ভাড়া দিয়ে তুমি তোমার মানিব্যাগ ও বাইকের চাবি টেবিলের উপর ফেলে রেখে গিয়েছিলে। পরবর্তীতে সাফওয়ানকে দেখে দৌড় দিতে গিয়ে ওটা নিতে ভুলে গেছো। দরকারি জিনিস যেখানে সেখানে ফেলতে নেই, ওগুলো সবসময় খেয়ালের সঙ্গে রাখতে হয়। তাই তোমাকে এটা বোঝাতেই সব কিছু নিয়ে উড়াল দিয়েছি। যদি ওইগুলো আমি না তুলতাম নির্ঘাত চুরি হতো। মনে করে দেখো, তুমি যখন লেমন জুস খাচ্ছিলে, আমি তোমার চোখের সামনে বাইকের চাবি ঘুরিয়েছি, তুমি তাও বোঝোনি। এটা কি আমার দোষ? এই ভুলটা কি করে হলো? যদি এরকমই হয় তাহলে তো এখানে প্রাণেশার দোষ নেই। 10,000 টাকা লস দেওয়ার সাথে সাথে লাখ টাকার বাইক ও মহামূল্যবান ক্রেডিট কার্ড বাঁচিয়ে দিয়েছে। বুঝতে পেরে নিজের ভুল স্বীকার করলো না অনির্বাণ। খাবার মুখে নিয়ে শক্ত কণ্ঠে বলল, হয়েছে, আর 2 নম্বরই করতে হবে না। আমার পকেট ফাঁকা করেছিস, তার জন্য অবশ্যই তোকে আর শাস্তি পেতে হবে। শাস্তি কি সেটা খুব ভালোভাবেই জানে প্রাণেশা। সবার মতো একটু হাসাবে, বকা দিবে, কিছু সময় মেজাজ দেখাবে, এরপর সব ঠান্ডা। এসব বকা শুনে শুনে অভ্যস্ত সে। প্রথম প্রথম কষ্ট হতো, হাউমাউ করে কাঁদতো, কিন্তু এখন আর কষ্ট হয় না, সয়ে গেছে। সে দোষী হলেও বকা শুনবে, দোষী না হলেও বকা শুনবে। ফেল তকমা গুছিয়ে ভালো রেজাল্ট করলেও বকা শুনবে। এলোমেলো কাজ কারবারের জন্যও বকা শুনবে। বকা তার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে গেছে। সে ছাড়তে চাইলেও ওগুলো তার পিছু ছাড়ে না। তাই অনির্বাণের এই কথাগুলোকে খুব একটা পাত্তা দিল না। হাওয়ায় উড়িয়ে দিয়ে নিজের রুমে চলে এলো। সময় নিয়ে গোসল করে প্রতিদিনের মতো টি শার্টের সাথে লেডিস জ্যাগিন্স পরে খাবার টেবিলে এলো। ততক্ষণে সবার খাওয়া শেষ, শুধু রূপকথা বাকি ছিল। ননদিনীকে দেখে মিষ্টি হেসে বলল, তোকে সবাই যতটা অজ্ঞান ও অকর্মা ভাবে, আদতে তুই অতটা অজ্ঞান ও অকর্মা নোস। তুই যে একটা বুদ্ধিমতী ও যথেষ্ট মেধাবী মেয়ে, সেটা আজ প্রমাণ করে দিয়েছিস। রূপকথার কথার অর্থ পুরো বুঝলো না প্রাণেশা। চোখ তুলে তাকিয়ে প্লেট সামনে ধরে বলল, ভাত দাও। ভাত তরকারি সব ননদিনের প্লেটে তুলে দিল রূপকথা, নিজেও নিল। পাশের চেয়ারটা বসে হাস্যরসের মাধ্যমে বলল, স্বামীর জিনিসের মূল্য বুঝতে শিখেছিস দেখে শান্তির সাথে একটা ফিলিংস হচ্ছে। ঠোঁট কামড়ে কথার অর্থ বোঝার চেষ্টা করলো প্রাণেশা। বুঝে স্মিত হেসে বলল, একই রক্ত, আলাদা নেই, একই হবে, বুঝেছ? নাও তো হতে পারে। পজিটিভ ভাবতে দোষ কি? পজিটিভ তো কোনো কিছুই ভাবলাম ভাবি, না বলো কি? সেই একটাই কথা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি তাহলে করবোটা কি বলবে? ভালো রেজাল্ট আনতে পারি না, ঠিক মতো কোনো কাজকর্ম করতে পারি না, ঘর কন্যার কোনো কাজই জানি না, সামান্য 1 কাপ চা কফি বানিয়ে খেতেও পারি না, কাউকে খাওয়াতেও পারি না। মেধা বুদ্ধি স্পেশালিটি বলতে কিছুই নেই আমার মধ্যে। যা আছে সব আলস্য। বাড়ির অন্যরা যা পারে সেভাবে নিজেদের তুলে ধরতে পারে, আমি সেভাবে পারিই না। এটা কি শুধু
আমার চেষ্টার ব্যর্থতা নাকি? কিছু বলতে গিয়েও থেমে গেল প্রাণিশা। হয়তো বকবে বা শাসন করতে কোনো এক কারণে অনির্বাণ এসে পাশে দাঁড়িয়েছে। তাতেই ভেতরের কথা গিলে নিতে বাধ্য হলো সে। এক নালা ভাত মুখে নিয়ে সেটুকু পেটে চালান করলো। একটু একটু করে খাওয়া দাওয়ার মাঝেই নিজেকে ব্যস্ত রাখলো। কোনো কথা কেন গিলে নিল সেটা অনির্বাণ না বুঝলো, রূপকথা ঠিকই বুঝলো। সে খেতে খেতে দেবরের দিকে তাকিয়ে বলল। কিছু বলতে এসেছো? অনির্বাণ মাথা নেড়ে প্রাণেশার দিকে ইশারা করে বলল। তোমার নন্দিনীকে বলে দিও আজ রাতের জন্য যেন আমার রুমে আসে। কাল যেহেতু চলে যাব, যাওয়ার আগে কিছু স্পেশাল ফিনিশিংয়ের দরকার আছে। মুখের ভাত শেষ করে আর একটু ভাত মাছ মুখে তুলছিল প্রাণিশা। অনির্বাণের কথা শুনে কাশির সাথে সেটুকু আর পেটের ভেতরে গেল না। বিষমের সাথে নাক মুখ জ্বলে উঠলো, অসহ্যকর একটা পরিস্থিতি তৈরি হলো। অনির্বাণ পাশে ছিল, পিঠে হাত ম্যাসাজ করে এক গ্লাস পানি বাড়িয়ে দিয়ে বলল। আহ, এইটুকুতেই নার্ভাস? পানি খেয়ে নিজেকে সামলে নিয়ে প্রাণিশা বলল। আমি কেন তোমার ঘরে থাকবো? বারে, আমার বউ না তুই? প্রাণিশা কটমট চোখে চেয়ে বলল। যাব না আমি তোমার ঘরে। জরুরি কিছু কথা বলবো প্রাণিশা। যাব না মানে যাব না, মাথায় ঢুকিয়ে নাও। না গেলে কি করব জানিস? প্রাণিশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে অনির্বাণ তাকে জব্দ করতে একটু মাথা নুয়ে একদম বউয়ের কানের কাছে ঠোঁট এনে ফিসফিসিয়ে বলল। তোর নিচের ঠোঁটের ঠিক বাম পাশে কালো একটা তিল আছে। গত রাতে খুব ইচ্ছে হয়েছিল তিলটা ছুঁয়ে দেখি। তুই তো একটা মাথা মোটা বেকুফ, তাই আমার ইচ্ছের মূল্য দিসনি। এখন কথার মূল্য না দিলে লাজ লজ্জা ও অনুমতির দিক ভুলে গিয়ে দীর্ঘ সময়ের একটা স্পেশাল চুমো দিব ঠোঁটে। তখন মুখটা কোথায় লুকাস সেটাও দেখে ছাড়বো, বুঝছিস? প্রাণিশার মনে হলো এক্ষুনি এখান থেকে না পালালে মা নিশ্চয়তে ফিরেও তাকাবে না অনির্বাণ। লজ্জায় তাকে মেরেই ফেলবে। যতটুকু খেয়েছে সেটুকুই যথেষ্ট। সে খাবার রেখে হাত ধুয়ে নত মুখেই দৌড় দিল। ওর দৌড় দেখে রূপকথা ও অনির্বাণ শব্দ করে হেসে উঠল। রূপকথা বলল। কি যে করো না তোমরা! কি দরকার ছিল বেচারিকে এইভাবে পছানোর? দেখলে তো খাবারটাও খেলো না। অনির্বাণ সিঁড়ির দিকে চোখ রেখে বলল। এখন না খেলে রাতে ঠিকই খাবে। ও তোমার সামনে আসবে না আর। না, আসলে আমি ওর রুমে যাব। রূপকথার হাসি আর থামল না, হাসতে হাসতেই বলল। দেখবো কেমন পারো। ওই দেখো দরজা বন্ধ করে দিছে। আসলেই তাই। এর মধ্যেই প্রাণেশা নিজের রুমে প্রবেশ করে দরজা আটকে দিয়েছে। মুখে হাসি ধরে রেখে অনির্বাণ বিড়বিড়ালো। শুধু কি বিয়েতেই ওর অ্যালার্জি, নাকি স্বামীর আদরও অ্যালার্জি? আদর করতে চাইলে আমার আর রোমান্টিক বউটা এইভাবে পালিয়ে যায় কেন? সন্ধ্যা হওয়ার পরপরই বাড়ির ছোটরা অনির্বাণকে নাজেহাল করে দিচ্ছে বিয়ের পরবর্তী টিপছে। অনির্বাণ কোনো এক সময় বলেছিল বিয়ে যদি করে তাহলে তার বিয়ের দিনই ভাই বোনদের সবাইকে নিয়ে জাম্পেশ খানাদানা হবে। কথাটা অনির্বাণ ভুলে গেলেও বাড়ির ছোটরা ভোলেনি। অবশ্য সবার মনেও ছিল না। মনে করিয়ে দিয়েছে প্রাণেশার একমাত্র ছোট ভাই রাফিয়ান। বিশেষ করে রামিসা ও রাদিনের কানে ট্রিটের ভূত চাপিয়ে দিয়ে সে গায়ে হাওয়া লাগিয়ে হাঁটছে। আর ওই দ্রুত ট্রিট কি সেটা না বুঝলেও ট্রিটের নাম নিতে নিতে অনির্বাণের পেশি বহুল দু বাহুতে ঝুলে আছে। বসা থেকে দাঁড়াতে গেলেই দুটো দুদিক দিয়ে লটকে গিয়ে বারবার পড়ছে। দেও না ট্রিট দেও না দুলা ভাই। শুনতে শুনতে কানের পোকা ঢুকে গেল অনির্বাণের। কাল সকালে চলে যাবে, আর আজ রাতেই কিনা এতে জ্বালাত। জীবনটা তার শেষ, জীবনের সব শান্তিও শেষ। এই এক গাদা ছেলে মেয়ে কিনা এখন তার শালাশালি। দুঃখে কপাল চাপড়াতে ইচ্ছে করছিল তার। ওদেরকে শাসাতেই বলল। হ্যাঁ, কিসের টিট রে? টিটের কি বুঝিস তোরা? পড়াশোনার নাই তোদের? দিনরাত খালি খাওয়া দাওয়া। রাদিন বলল। টিট না দিলে ছাড়বো না তোমায়। টিট তুমি দিবেই। ঘোড়ার ডিম দিব, হাত ছাড় আমার। আমি কি দোল না? তোরা এইভাবে ঝুলেছিস? ছাড় রে ভাই। ভাই না তো শালা বলো, তুমি আমার দুলাভাই তো। মাটিতে মাথা ঠুকে কাঁদলেও মনে হয় এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে না অনির্বাণ। ছোটবেলা থেকে যারা তাকে মেজ ভাইয়া বলে ডাকতো, এখন এসে ওদের মুখ থেকে দুলাভাই ডাকতে শুনলেই গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। এই দুলাভাই ডাকটা তার পছন্দ নয় বলেই সে প্রায় ধমকে উঠে বলল। খবরদার, আমাকে দুলাভাই ডাকবি না। আমি তোদের দুলাভাই নই, আমাকে মেজো ভাইয়া ডাক। না, তোমাকে আমরা দুলাভাই ডাকবো।
এই রামিসা ডাক দিল ভাই। শুরু হলো রামিসার ডাক। ও দুলাভাই এইভাবে একই ডাককে সে 100 বার রিপিট করছে। কোন ভূত চেপেছিল ঘাড়ে যে প্রাণিশাকে বিয়ে করে এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেল? সে কেন দুলাভাই হবে, তাও আপন কাজিনদের? অসহায় কণ্ঠে অনির্বাণ বলল, আচ্ছা হাত ছাড়, তোদেরকে টিট দিব। তোরা গিয়ে তোদের ভাবিকে রাজি করা। গিয়ে বল যে মেজো ভাইয়া বলেছে আধা ঘন্টার মধ্যে তৈরি হতে, রাতে বাইরে ডিনার করতে যাব। বলবি তো? রামিসা ভাবুক নয়নে তাকিয়ে রইল। কাকে ভাবি ডাকবে বুঝলো না, বিধায় কিছু বলতেও পারলো না। রাদিন বলল, ভাবি কে? কে আবার? তোদের আদরের বোন প্রাণেশা। যদি আজ টিট চাস তাহলে এক্ষুনি প্রাণেশাকে ভাবি ডেকে আই। রাদিন গাল ফুলিয়ে বলল, সোনাপুকে ভাবি ডাকবো কিভাবে? ভাইয়াকে দুলাভাই যেভাবে ডাকছিস আপুকে ভাবি সেভাবে ডাকবি। জাফুট, ভাবি না ডেকে আমার কাছে আসবি তো দুটোকে কান ধরে এইখানে উঠবস করাবো। কথা ক্লিয়ার? এরপর দুটোকে কান পড়া দিল অনির্বাণ। রামিসা ও রাদিন বিড়বিড় করতে করতে প্রাণেশার রুমের দরজার কাছে গেল। বাইরে থেকে দরজা আটকানো দেখে রাদিন ডাক দিল, ভাবি দরজা খোলো, ভাইয়া তোমাকে ডাকছে। সেই যে লজ্জায় দরজা আটকে ছিল আর খোলেনি, ঘর থেকে বেরো হয়নি। রুমের ভেতরে বসেই নিজের পছন্দের কাজটা করছিল প্রাণেশা। আচমকাই ভাবি ডাক শুনে অস্ফুট স্বরে সেই ডাক বিড়বিড়ালো একবার, কানে নিল না। আবারও রাদিনের কণ্ঠে ভাবি ডাক ভেসে আসাতেই হাতের কাজ ফেলে দরজা খুলতেই দেখলো পিচ্ছি দুটো দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। ওদের মুখোমুখি হয়ে বলল, কে ভাবি? রাদিন স্পষ্ট কণ্ঠে উচ্চারণ করল, তুমি তো ভাবি। আমি তোর ভাবি হলাম কবে? এখন থেকে। কে শিখেছে তোকে এই কথা? কিছুটা ধমকে উঠে প্রশ্ন করলো প্রাণেশা। রাদিন ও রামিসা দুটোই ভয় পেয়ে একটা আরেকটা হাত চেপে ধরলো। রাদিন উকি দিয়ে ড্রয়িং রুমের সোফার দিকে দৃষ্টি দিতেই সেদিকে চোখ দিয়ে কার শেখানো কথা এসব সেটা বুঝে গেল প্রাণেশা। দরজায় হেলা দিয়ে দাঁড়িয়ে পড়ল। আমার হাতে যে কঞ্চি থাকে সেটা দেখেছিস তো? রাদিন কাঁচুমাচু হয়ে বলল, কি করবে ওটা দিয়ে? তোদের পিঠে ভাঙবো। আর যদি আমাকে ভাবি ডাকিস, রোজ সকালে নিয়ম করে 100 বার কান ধরে উঠবস করবি, তো বাড়ির সবার সামনে, মনে থাকবে? প্রাণেশাকে এমনিতেই ভয় পায় ওরা, আর এই কথাতে আরো ভয় পেল। ভাবি ডেকে বিপদ বাড়াতে রাজি নয় ওরা, তাই জান প্রাণ বাঁচাতে আবারও অনির্বাণের সামনে গেল। ওদের বুঝিয়ে সুঝিয়ে আরাম করে আতশোয়া হয়ে টেলিভিশন দেখছিল অনির্বাণ। পিচ্ছিদের আবার সামনে দেখে বলল, ভাবি ডেকে এসেছিস তো? রাদিন বলল, সোনাপু তো কঞ্চি দিয়ে মারবে। এখন আমি তোদেরকেও আছাড় মারবো। আজ থেকে নিয়ম করে প্রাণেশাকে 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা বার ভাবি ডাকবি, বোঝা গেছে? ধমক খেয়ে দুজনেই ফুফিয়ে উঠল। ফুপাতে ফুপাতে রাদিন বলল, যদি মারে? মারুক, মার খেয়েও ডাকবি, ডাকা মিস করা যাবে না। দুটোতে ঠিকঠাক মতো কাজ করতে পারে কিনা সেটাই দূর থেকে দেখছিল রাফিয়ান। ওদের দিয়ে কোনো কাজ হবে না, উল্টে ট্রিট মিস যাবে, সেটা বুঝে শেষবেলা সেই এলো। সামনে এসে নির্ভয়ে বলল, তুমি কিন্তু বলেছিলে ট্রিট দেবে, এখন কথা পাল্টাচ্ছ? অনির্বাণ বলল, আমি মোটেও কথা পাল্টাচ্ছি না, ট্রিট আমি দিব, কিন্তু ওদেরকে বলো তোর বোনকে গিয়ে ভাবি রাখতে। সোনাপু যে কত মেজাজি সেটা তুমি জানো দুলাভাই। বলেই দাঁত কেলিয়ে হাসলো রাফিয়ান। অনির্বাণ নিজের চুল টেনে ধরে বলল, খবরদার আমাকে দুলাভাই ডাকবি না। বোনের স্বামী তো দুলাভাই হয় তাই না? বোনের স্বামী দুলাভাই হলেও বাড়ির ছেলে দুলাভাই হয় না, মাথায় ঢুকিয়ে নে এটা। বাড়ির ছেলেও হও কি অন্য কিছু, আমার তাতে কি আসে যায়? আমার বোনের স্বামীকে আমি দুলাভাই ডাকবো, এটাই শেষ কথা। একটু আগে ওদের বলেছি, এখন গিয়ে মিষ্টিপু, ছোটাপু, সেজো ভাইয়া ও লম্বু ভাইয়াকে বলবো সবাই যেন তোমাকে দুলাভাই ডাকে। নিজের বোনের কথায় আসাতেই অনির্বাণ বলল, আয়শা কেন আমাকে দুলাভাই ডাকবে? ছোটাপু না ডাকলেও মিষ্টিপু, সেজো ভাইয়া ও লম্বু ভাইয়া ঠিকই দুলাভাই ডাকবে। আগুনের পাত্রে খানিকটা ঘি ঢেলে মিষ্টি করে আবারও হাসলো রাফিয়ান। সে খুব একটা ছোট নয়, এই বছর 10-এ উঠেছে। আয়েশা, মাইশা, রোদোয়ান তার চেয়ে 3 বছরের বড়। ওরা এইচএসসি দিয়েছে। বোন দুইজনকে রাফিয়ান ছোট আপু, মিষ্টি আপু বলে ডাকে, আর রোদোয়ানকে লম্বু ভাইয়া ডাকে। ওদের মধ্যে রোদোয়ান আয়েশা কমার্সের স্টুডেন্ট, আর মাইশা সায়েন্সের। প্রাণেশার তুলনায় ওরা সবাই যথেষ্ট ভালো পড়াশোনাতে। এক একজন দুষ্টুমি করলেও মেপে মেপে করে। আজ
আজ অনির্বাণকে খেপাতে এই বুদ্ধি এঁটেছে রাফিয়ান। যেহেতু অনির্বাণ সকালে চলে যাবে, ট্রিট নেওয়ার সুযোগ এখনই। এরপর আবার কবে আসবে ঠিক নেই। সে জম্পেশ খানাদানা মিস করার ছেলে নয়, তাই এই দুষ্টুমি। তার হাসি দেখে ফুঁসে উঠে অনির্বাণ সোফার কুশন হাতে নিয়ে ছুঁড়ে ফেলতে গেলে তার আগেই নিজের রুমে দৌড় দিল রাফিয়ান। যাওয়ার আগে আরো 2 চামচ ঘি বাড়িয়ে দিতে গানের সুরে চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল। দুলাভাই দুলাভাই ও আমার দুলাভাই। অনির্বাণও একইভাবে চিৎকার দিয়ে বলল, শয়তানের চালা, নেক্সট টাইম যদি তোকে আবার সামনে দেখি, শালা দুলাভাই সম্পর্ক কেমন হয় বুঝিয়ে দিব। ওদের এই দুষ্টুমি মিষ্টি খুনসুটিময় মুহূর্ত বাড়ির বড়রা উপভোগ করছিল। ছোট ছোট ছেলেরা ঘরকে প্রাণবন্ত করে রেখেছে বলেই বাড়িতে এত আনন্দ, এত সুখ। এই দুষ্টুমিকে সবাইকে আনন্দ দিলেও অনির্বাণকে খুব ঝামেলায় ফেলে দিয়েছে। বেচারা নিজেকে দুলাভাই মানতেই পারছে না। তা দেখে বাড়ির সবার মুখে হাসি ফুটে উঠেছে। এদিকে সবার হাসি হাসি মুখখানা দেখে ফাটা বেলুনের মতো চুপসে গেল অনির্বাণ। চোখ গরম করে মা চাঁচিদের দিকে তাকিয়ে দাঁত কিরমিট করে পড়ল। শুধু তোমাদের জন্য আমি আজ এই সিচুয়েশনে পড়েছি। অসহ্য, ছোটরা আমাকে পচাচ্ছে। সব কাজিনরা একসাথে বসেছে ওদের বাড়ির হলরুমে। সেখানে শুধু ওদের আড্ডায় হইচই চলে। রাফিয়ানের একটাই কথা, ট্রিট আজকেই চাই, আজকেই চাই। মাইশা ও রোদওয়ান তাতে লাফ দিয়েছে। আর ওরা আবার যমজ ভাই বোন, কিন্তু আয়েশা মানতে নারাজ। ভাইদের এক একটা ভীষণ রাগী। ওদের ট্রিট চাওয়া মানে বকুনি খাওয়া। ওদের এই মিটিং এর সবচেয়ে নীরব সদস্য নাহিয়ান, যে মাইশা ও রোদওয়ানের বড় ভাই, আর আরিয়ান ও অনির্বাণের চেয়ে বয়সে ছোট। ফ্রিতে কাচ্চি পেলে আছে, না পেলে নাই। তবে খাওয়ার জন্য এত যুদ্ধ এসে নাই, তাই নীরব শ্রোতা হয়ে ল্যাপটপ স্ক্রিনে চোখ রেখে চাকরির বিজ্ঞাপন দেখছে। সেও প্রাণেশা একই বয়সের। ফার্স্ট ক্লাস পেয়ে ইকোনমিক্সে অনার্স শেষ করেছে নাহিয়ান। আপাতত ছোটখাটো একটা পার্ট টাইম জব করা দরকার। পাশাপাশি মাস্টার শেষ করার চিন্তা তার মধ্যে বেশি। বিয়ের হুলস্থুলু সে খুব একটা গায়ে মাখেনি। এই ট্রিটও গায়ে মাখলো না, নিজের মতো করেই কাজে ব্যস্ত হয়ে রইল। আয়শা নোক কামড়াতে কামড়াতে বলল, ট্রিটের ভূত মাথা থেকে সরিয়ে ফেলো সবাই, না হলে বকা খেতে হবে। রাফিয়ান মোটেও ছাড়ার পাত্র নয়। বসে বসে ভাবছিল দুলাভাইয়ের থেকে কিভাবে ট্রিট আদায় করবে। হঠাৎই আয়শার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ছোটাপু, তুমি তো প্রাণেশ হ্যাপুকে ভাবি ডাকতে পারো। একবার ভাবি ডেকে এসো, ট্রিট কনফার্ম হয়ে যাবে। আয়শা দুদিকে মাথা নেড়ে বলল, না ভাই, আমি ওসবে নাই। শেষে আমার ভাইয়ের বউ কুঞ্চি নিয়ে আমার পেছন পেছন দৌড়াতে শুরু করবে। এতক্ষণে কাজে ডুবে থাকলো রাফিয়ান ও আয়শার এসব কথা শুনে হো হো শব্দে হেসে উঠল নাহিয়ান। ল্যাপটপ বন্ধ করে ওদের দিকে তাকিয়ে কৌতুকের সরে বলল, সামান্য একটা ট্রিটের জন্য ভাইয়াকে দোলা ভাই আর আপুকে ভাবি ডাকতেই হবে? ট্রিট না খেলে হয় না রাফি? রাফিয়ান বলল, তুমি কি দলে থাকতে চাও না? থেকে লাভ, 1 প্লেট কাচ্ছি, ওটা তো বড় ভাবি ভালো রান্না করতে পারে। বকাঝোকা খেয়ে ট্রিট নেওয়ার চেয়ে বড় ভাবিকে গিয়ে বল বাড়ির সবাইকে স্পেশাল কাচ্চি রান্না করে খাওয়াবে। তুমি এভাবে দল পাল্টাতে পারো না সেজো ভাইয়া। আশ্চর্য কথা তো, আমি কেন দল পাল্টাতে যাব? আমি কি তোদের বলেছি এই দুলাভাই ও ভাবি ডাকার দলে আমার নাম লেখা? কোথায় থেকে এক একটা বুদ্ধি বের করিস আর ধরা খাস। তুমি একদম মেজো ভাইয়ের দলে যাবে না। ভাইয়া বলেছে বিয়ের পর ট্রিট দিবে, এখন কেন দিচ্ছে না? শখের বিয়ে হলে ঠিকই ট্রিট দিত। এটা তো আর শখের বিয়ে না, এটা হচ্ছে আইক্যওয়ালা বাসের বিয়ে। বাসের বিয়েতে কেউ কেন ট্রিট দিবে? ওরা যেন এই কথা মানতেই পারলো না। রোদওয়ান গিয়ে জোর দিয়ে বলল, সবাই এসো আমার সাথে। আজ প্রাণ সাপুকে ভাবি ডেকে ট্রিট নিয়ে তবেই ছাড়বো, নয়তো আমাদের এই মিশন চলবে তা নাম লেখাবে। এই সিদ্ধান্ত নিয়ে সবাই প্রাণেশার দরজায় নক করলো। অল্প আওয়াজে ঠোকা দিয়ে বুকে ফু দিল আয়শা। সবাই ঠেলে ঠুলে তাকেই সামনে রেখেছে, যেন বকা খাওয়াতে পারে। এদিকে সম্পর্কে প্রাণেশার তার ভাবি হবে, তবুও মনে ভয়। তার এই ভয় মিশ্রিত পাংশুটে মুখখানা দেখে রাফিয়ান বলল, ছোটাপু দেরি করছো কেন? ডাক দাও, রাত তো শেষ হয়ে যাচ্ছে রে ভাই। কাচ্চি কখন খাবো? আয়শা বিরক্তকর মেজাজে চেয়ে বলল, তোর শখ থাকলে তুই ডাক, আমাকে কেন বকা খাওয়াতে চাইছিস? আরে ভাই বকা না, ট্রিট খাবে। ডাক দাও, কিচ্ছু হবে না। তুমি তো আপুর ননদিনী হও, তোমাকে কেন বকা দিবে? বকা খেলে খাবে, একবার ভাবি ডেকে তারপর দৌড় দিবে।
এরমটাই সিদ্ধান্ত নিয়ে আবারও দরজায় টোকা দিল আয়শা। ভেতর থেকে প্রাণিশা বলল, কে ওখানে? ভাবি আমি, তোমার একমাত্র ননদিনী। দরজা বন্ধ থাকায় প্রাণিশার রিয়াক্ট দেখলো না আয়শা। তবে দরজা খোলার পর আদরের ভাবির মুখোমুখি হতে গিয়ে মাইশার হাত খামচে ধরল সে। প্রাণিশা সবাইকে দেখে চোখ নামিয়ে আয়শার মুখের দিকে চেয়ে পড়ল। কি ব্যাপার ননদিনী? কি আবদার আমার কাছে? বোনের মুখে ননদিনী ডাক শুনে সব ঘুরিয়ে ফেললো আয়শা। কি বলতে এসেছিল সেটাও ভুলে গেল। মাইশা ওর হাতে জোরে চাপ দিয়ে বলল, ঘাবড়েছিস কেন বল? আয়শা তোতলানো কণ্ঠে বলল, অনেক আগে মেজো ভাইয়া বলেছিল সে বিয়ে করলে সবাইকে ট্রিট দিবে। কিন্তু কি? বাচ্চা কাচ্চা নাতি নাতি নিয়ে প্ল্যান পরে করো, আগে এখনকার ঝামেলা শেষ করো। প্রাণিশা নিজের নখে নেল পালিশে ফু দিয়ে আয়শার ভয় ভয় চেহারার দিকে তাকিয়ে বলল, তো না মানে যেভাবেই হোক বিয়ে তো হয়ে গেছে, তুমি এখন এই বাড়ির মেয়ে নও, বউ হয়ে গেছো আর আমাদের প্রাণপ্রিয় ভাবি। সেই হিসাবে বিয়ের পরবর্তী ট্রিট তো দিতেই পারো। প্রাণিশা ভূ বাঁকিয়ে বলল, আমি ট্রিট দিব? আমার দেওয়ার কথা ছিল। তখনই রোদন বলল, আরে তুমি কেন দিবে? ট্রিট তো দিবে ভাইয়া। তুমি শুধু ভাইয়ার সামনে আমাদের ভাবি হয়ে যাও। ভাইয়ার পকেট ফাঁকা করার দায়িত্ব আমরা নেব, হবে আমাদের ভাবি। অনির্বাণকে আরেক দফা বাজ দেওয়ার সুযোগটা ঝটফট লুফে নিল প্রাণিশা। ড্রয়িং রুমের দিকে উকি ঝুঁকি দিয়ে বলল, অফকোর্স তোমাদের ভাবি হতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু কি? আমাকে বকা খাওয়াতে পারবে না। সব ধরনের বকা বাস থেকে বাঁচাতে হবে। সবাই ঘাড় নেড়ে সম্মতি জানালে অনির্বাণের দিকে তাকিয়ে উপর থেকে প্রাণিশা বলল, তুমি না কি বলেছিলে ভাবি ডাকলে ওদেরকে ট্রিট দেব? ওরা আমাকে ভাবি ডেকেছে, আমি ওদেরকে ননদ দেবর মেনে নিয়েছি, এখন ওদের ট্রিট দাও। এই যে অসম্ভব, যে এত তাড়াতাড়ি সম্ভব হবে ভাবতে পারেনি অনির্বাণ। প্রাণিশার থেকে স্বীকারোক্তি শুনেও যেন বিশ্বাস হলো না, নিজ থেকেই বলল, তাহলে ওদের বল আমাকে যেন দুলাভাই না ডাকে। প্রাণিশা ওদেরকে এই কথা বোঝাতে গেলে রাফিয়ান বলল, আমি কিন্তু দুলাভাই ডাকবো। শব্দ করে হসে উঠল প্রাণিশা। ভাইকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে বলল, তোর যা মন চায় তুই তাই ডাকবি, আমরা কেউ কিচ্ছু বলবো না, তাই না রে? সবাই উচ্চ স্বরে হেসে উঠল। প্রাণিশা বলল, যাও ঝটপট রেডি হয়ে নাও সবাই। আবারও নিজের ঘরে ঢুকে দরজা আটকাতে গেলে আয়শা বলল, তুমিও রেডি হয়ে নাও ভাবি, যেহেতু তোমাকে ঘিরে ট্রিট হবে, তুমি না গেলে কেমন দেখাবে? একটু জোরে বলাতে কথাটা অনির্বাণের কানেও গেল। সিঁড়ি বেয়ে উপরে আসছিল, আশেপাশে তাকিয়ে দেখলো মুরব্বীরা কেউ এদিকে নেই। রান্নাঘরে শুধু রূপকথা ও কাজের মেয়েটা প্রাণিশাকে লজ্জায় ফেলার সুযোগ হাতছাড়া করতে পারল না। তাই নিজের রুমে প্রবেশের আগে একটু গলা উঁচিয়ে বোনকে শুনিয়ে বলল, আমার বউকে বল টিট যেহেতু বিয়ের উপলক্ষে সে যেন একটা লাল টুকটুকে শাড়ি পরে বউ সাজে। বউকে দেখে যদি বউ বউ ফিল না আসে টিট তো জমবে না রে আপনি।